সোজাসাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। চীনে একটা প্রাচীন প্রবাদ আছে। প্রবাদটা হলো, টু লিড দ্য পিপল ওয়াক উইথ দেম। যার বাংলা করলে দাঁড়ায়, জনগণের নেতা হতে চাইলে জনগণের সঙ্গে হাঁটুন, জনগণের মাঝে হাঁটুন। এসআইআরে বাংলার মানুষের সমস্যা, বাংলার মানুষের হয়রানির কথা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ে ঠাসা এজলাস, দেশের শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, আর্জি জানালেন গণতন্ত্রকে রক্ষা করার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর মতো এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন। আইনের ডিগ্রি তার হয়তো আছে, বহু বছর আগে তিনি কয়েকটা মামলা লড়েও ছিলেন হয়তো, কিন্তু তারপর থেকে তার পরিচয় তিনি রাজনীতিক। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন এসআইআর নিয়ে, যা নিশ্চিতভাবেই দেশের ইতিহাসে নতুন নজির তৈরি করল। তিনি শাসক, আবার তিনিই বিরোধী, এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। 3 দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মেজাজ দেখল রাজধানী। আর ঘরে ফিরেই কৌশলী শাসক। ভোটারের মন জিততে বাজেটে একের পর এক ঘোষণা। 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য 1,500 টাকা বেকার ভাতা। 4% হারে ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। 26-এ ফের বঙ্গবাসীর মন পেতে বাজেটে কল্পতরু মমতার সরকার। বঙ্গে শাসক, দিল্লিতে বিরোধী। ঘরের সারিতে দাপিয়ে বেড়ালেন রাজধানী রাজপথ। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন। নির্বাচন কমিশনকে হুঙ্কার দিলেন। সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভিড়ে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন এসআইআর নিয়ে। Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? কেউ বলছেন জনতার জন্য লড়াই, কেউ বলছেন নাটক, কেউ বলছেন জননেত্রী এমনই হন, তো কেউ বলছেন সবই জনতার মন পাওয়ার কৌশল। তর্ক চলুক, লড়াই চলুক বাংলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। বাংলার মুখ্যমন্ত্রী নন, তৃণমূল নেত্রী হিসেবে দিল্লি গিয়েছিলেন তিনি, তার দাবি। 3 দিনের সফরে বাংলার এসআইআরকে গোটা দেশের শিরোনামে তুলে আনলেন তিনি। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর অবশ্যই চলছে, সেটা চলবেও। তৃণমূলের বিরোধীরা বলছে মমতার দিল্লি সফরের গোটাটাই গিমিক, গোটাটাই নাটক। তর্ক চলতেই পারে, চলবেও, কিন্তু ঘটনা হলো বাংলার ভোটের লড়াই রাজধানীর দিল্লিতে শোরগোল তুলে দিল, এ নিয়ে সন্দেহ নেই। যিনি এটা করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসাপটা মেগা ডিবেটে আমাদের আজকের মোশন বাংলার হলে উত্তাল দিল্লি। আর এ নিয়ে বলার জন্য অনেকেই আমাদের সঙ্গে আছেন, আমি এক এক করে ডেকে নেব। আরও একবার আমাদের বলে দিই, আমাদের মোশন বাংলা দখলে উত্তাল দিল্লি। আমি প্রথমেই ডাকবো তৃণমূল কংগ্রেসের পক্ষে তন্ময় ঘোষকে। তন্ময়, আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বলতে গিয়ে আমার 2টো ঘটনা মনে পড়ল। আজকে বিশ্বদা বলেছেন যে ভারতবর্ষের বুকে অনন্য নজির স্থাপন হয়েছে, ইতিহাস স্থাপন হয়েছে। 1942 সালের 29শে সেপ্টেম্বর তমলুক জেলা কোর্টের দিকে এগিয়ে চলেছেন একজন 71 বছর বয়সী মহিলা। এগোচ্ছেন হাতে তিরঙ্গা পতাকা। কিছু দূর এগোনোর পর একটা গুলি লাগলো বুকে। পতাকা ঠিক সেইভাবেই উঠছে, এগোচ্ছেন। সামনে ইংরেজ সেনাবাহিনী, তারা যতবার প্রতিহত করার চেষ্টা করছেন তিনি এগোচ্ছেন। দ্বিতীয় গুলিটা লাগলো, বসে পড়লেন, কিন্তু পতাকাটা তখনও হাতে ধরা আছে। তারপর আর একটু এগোনোর চেষ্টা করতেই তৃতীয় গুলিটা কপালে লাগলো এবং উনি মাটিতে পড়ে গেলেন। কিন্তু জাতীয় পতাকাটা, সেই সময়ে তিরঙ্গা পতাকাটা হাতে কিন্তু উড়ছে। এটা হচ্ছে বাংলা। এই বাংলার মাটিতে সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। সেই বাংলাকে যারা চিনতে ভুল করেছিল
তাদেরকে আজ রাখবার বাংলার মাটির শক্তিটা ইতিহাসের পাতায় লিখে দিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন তর্ক বিতর্ক চলছে, বিভিন্ন লোকজন ফেসবুক সহ সমাজ মাধ্যমে মিম বানাচ্ছে, কিন্তু একজন মানুষ তিনি দেখিয়ে দিলেন 10 কোটি মানুষকে রক্ষা করার জন্যে দরকার পড়লে, সেটা কলকাতার রাজপথ হোক বা দিল্লির রাজপথ, সেখান থেকে দরকার হলে রাজনৈতিক আন্দোলন হোক বা আইনি পথের আন্দোলন, সমস্ত জায়গায় যে নামটা আসছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটির শক্তিটা প্রকাশ করে দিলেন, এই জন্যে আজকে আমরা গর্বিত। কারণ বিজেপি এবং বিজেপির বি টিম, সরাসরিভাবে বলতে গেলে বিজেপির বি টিম, ভারতের জাতীয় নির্বাচন কমিশন বাংলার প্রতি যে বৈমাত্র্যসুলভ আচরণ করেছে, ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে আজকে কোর্টে সিজিআই বলেছেন যে আপনারা এআই ব্যবহার করেছেন, কিন্তু একটু কমন সেন্স ইউজ করে একজন জ্ঞানপীঠপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত লেখক, তার নামও চলে আসছে, একজন নোবেলজয়ী অধ্যাপক, তার নামও চলে আসছে, এইটুকু কমন সেন্স বোধহয় লাগানোই যেত। সেই কমন সেন্সটা লাগাননি, নাকি ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বিজেপি, আজকের পর থেকে তারা নিশ্চিতভাবে সেটা দুবার ভাববে। বিষয়টা হচ্ছে ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে নামের বানান, এই নিয়ে আমরা বহুবার তর্ক করেছি, এই শোতে এসেও তর্ক করেছি, বিভিন্ন জায়গায় এই নিয়ে ঝড় উঠেছে। এসআইআর নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা এবং বাংলার বাইরের যে রাজ্যগুলো, 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে, 11টা রাজ্যের সঙ্গে বাংলার পার্থক্য মাইক্রো অবজারভার করে দেওয়া হয়েছে, যাদের কোনো সাংবিধানিক বৈধতাই নেই, ক্ষমতাই নেই, যা যা করা সেগুলো করছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশন, তাদের ক্ষমতাই নেই কে নাগরিক নট ঠিক করার, কিন্তু যখন লিস্ট বেরোচ্ছে সেখানে ডি ভোটার বা নট সিটিজেন অফ ইন্ডিয়া লেখা হচ্ছে। এই যে বাঙালিদের প্রতি তাদের বিদ্বেষ, বঙ্গ বিজেপির নেতারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরতে হলো, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হবে, এই সরকারকে তাড়িয়ে দেওয়া হবে, সেটা ঠিক করবে বাংলার মানুষ 2026-এ। আমি শুধু বিজেপি এবং নির্বাচন কমিশনের প্রতি একটাই কথা বলবো, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা থেকে ওদের চৈতন্য হোক। বিজেপির পক্ষে সুদীপ্ত গুহ। অনেকে বলছেন যে উনি বাংলার জন্য আজ সুপ্রিম কোর্টে গেছেন। উনি বাংলার জন্য সুপ্রিম কোর্টে গেছেন। গত আমরা যদি 3 দশক দেখি, উনি বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে উনি লড়াই করেছেন, কিন্তু ততদিন উনি সুপ্রিম কোর্টে যাননি কেন? আপনারা বলবেন যে উনি বাংলার কোন কোন ইস্যুতে গেছেন। উনি সুপ্রিম কোর্টে যাননি, যেখানে যাওয়া উচিত ছিল 21শে জুলাই, যেটা নিয়ে প্রত্যেক বছর উনি আন্দোলন করেন। একবারও সুপ্রিম কোর্টে যাননি। বারাসাতে গুলি খেয়ে মরল না, উনি সুপ্রিম কোর্টে গেছেন। উনি ভিখারি পাসওয়ান থেকে শুরু করে বিভিন্ন যে আন্দোলনগুলো, নেতাই এটসেট্রা, কোনোদিন উনি সুপ্রিম কোর্টে যাননি। আজকে কার জন্য সুপ্রিম কোর্টে গেলেন উনি? বাংলার জন্য না নিজের জন্য? আপনি যদি বলেন যে উনি কোন ব্যক্তিটির জন্য সুপ্রিম কোর্টে গেলেন, উনি কুনানের জন্য গেছেন সুপ্রিম কোর্টে? না, উনি মদন মিত্রের জন্য যাননি, ওনার খুব কাছের লোক পার্থ কারোর জন্য যাননি। সেই সময় উনি ভারতের সব বড় বড় সব লয়ারকে পাঠিয়েছেন। আজকে কেন গেছেন? নিজের প্রচার করতে গেছেন উনি নিজের প্রচার করতে গেছেন, এবং ওনার যে ভাইপো তাকে মুখ্যমন্ত্রী করার জন্য গেছেন। উনি ভাইপোর সঙ্গে বাকি যে নামগুলো বললাম তাদের একটা পার্থক্য আছে। তাদের সময় উনি যাননি, আজকে গেছেন। আজকে একটা প্রচারের জন্য গেছেন। উনি জানেন যে ওনার ওই ছোট্ট একটা 15 মিনিটের এতে কিচ্ছু যায় আসে না। ওনার বিভিন্ন চেঁচামেচি হই হুল্লোড়ে মানুষ ভুলে গেছেন যে উনি লয়ার। উনি বিভিন্ন সময় আমাদের মনে করিয়ে দিয়েছেন যে উনি কবি, উনি গান গাইতে পারেন, উনি মিউজিক জানেন, উনি লোকনৃত্য করতে পারেন, উনি সাহিত্য লেখেন, উনি প্রবন্ধ লেখেন, উনি রান্না জানেন, উনি বিভিন্ন ভাষা জানেন, যেমন তেলেগু জানেন, তামিল জানেন, ভোজপুরি জানেন, মণিপুরি জানেন, বাংলা তো জানেনই, তার সঙ্গে ইংরেজি জানেন, ফ্রেঞ্চ জানেন, এটসেট্রা এটসেট্রা সব জানেন। উনি স্কুটার চালাতে জানেন, এটাও জানেন, মানে ওকালতিও জানেন। সেটা জানান দিতে মানুষকে, যাতে মিডিয়াতে কিছুটা মানুষ জানতে পারে, মিডিয়াতে যাতে ফোকাস পান, সেই জন্য উনি আজকে সুপ্রিম কোর্টে 15 মিনিটের জন্য গেছেন। এর কোনো এফেক্ট নেই, সেটা উনিও খুব ভালো করে জানেন, এবং তার প্রমাণ হলো যে 4 দিন পর আবার একটা ডেট পড়েছে, তার মধ্যে পুরো এসআইআর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। উনি বলছেন যে এখানকার নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম, তাদের নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যারা এস্টাবলিশড মুসলিমদের পার্টি, তারা পর্যন্ত দাবি করছে না যে এই এসআইআর প্রসেসটা হচ্ছে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য। আজকে যে 4টে মুসলিম পার্টির যে জোট হয়েছে, এমআইএম, হুমায়ুন বা হতে চলেছে সিপিএম বা আইএসএফ, তারা তো একবারও সুপ্রিম কোর্টে যায়নি যে এসআইআর প্রসেসটা বন্ধ হোক। আপনি চাইছেন কেন? কারণ এখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু এটা একটা প্রসেস চলছে, একটা সায়েন্টিফিক প্রসেস চলছে। এখানে কোনো রকম হিন্দু মুসলমানের কোনো ব্যাপারই নেই।
তারপর বলছেন যে বাংলার জন্য উনি বাংলার জন্য চাইছেন। আমি একটা করে উদাহরণ দেবো যে গত 15 বছরে একের পর এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এই বেঙ্গলকে দিয়েছে। বেঙ্গলে উনি সেই প্রজেক্টে উনি কাজ করতে দেননি। 2009 থেকে 11 যে প্রজেক্টগুলো উনি কুমির ছানা দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন, কয়েকশো রেল প্রজেক্ট, উনি 2011-তে আসার পর একটা রেল প্রজেক্টে উনি 1 টাকাও দেননি, যেটা নাকি বুদ্ধবাবু পর্যন্ত তার আগে যখন সময় ছিল উনি 33% দিয়েছিলেন মেট্রো রেলে। না দিয়েছেন জমি, না দিয়েছেন তার মানে এখানকার ম্যাচিং গ্র্যান্ট, কিচ্ছু দেননি উনি, এবং এখানে জমিও দেননি। আপনি আপনার নিজের বাজেটে ঘোষণা হওয়া প্রজেক্ট আপনি এখানে করতে দেন না, আপনি বাংলার জন্য ভাবেন আপনি? এটা মানুষকে বিশ্বাস করতে হবে। গত 15 বছর ডাক্তার রিক্রুট হয়নি, গত 15 বছর সরকারি হাসপাতালে ডাক্তার রিক্রুট হয়নি। টিচার যা রিক্রুট হয়েছে পুরোটাই আপনারা জানেন কীভাবে রিক্রুট হয়েছে। ইউনিভার্সিটি লেভেলে আমাদের MA/MSc ছেলেরা পাস করে তারা চাকরি করছে 20 থেকে 25,000 টাকার মানে বেতনে। আজকালকার দিনে আপনি দেখবেন চারিদিকে যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলো রাইস মাইস জজ টেলিগ্রাফ তারা প্রায় উঠে গেছে, যারা নাকি আজকে আগে আপনাদের বড় চ্যানেলে যারা অ্যাডভার্টাইজ করতেন, কেন উঠে গেছে? কারণ তারা জানে যে এখানে কম্পিটিটিভ, আর অথচ আপনি পাটনায় যান সেখানে দেখুন বড় কোচিং সেন্টারগুলো চলছে তারা গভর্নমেন্টের পরীক্ষার জন্য। আর অনেক কিছু বলার ছিল, পরে স্টেজে এসে সেটা বলবো। আপনি বললেন না জ্ঞানপীঠ, নোবেল পুরস্কার ইত্যাদি, এরা কারা সেটা বাংলার মানুষ জানে। ভূমি সংস্কার নিয়ে সবচেয়ে বেশি যেই ভদ্রলোক প্রতিবাদ করেছিলেন সেই অমর্ত্য সেন, যিনি নাকি সেটা প্রচার করেছিলেন, তার ভূমি নিয়ে কয়েক ছটাক জমি নিয়ে আজ পর্যন্ত একটা ডিসপুট আছে। সেই ডিসপুটে আমি দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি অন্যায়ভাবে তাকে সাপোর্ট করেছিলেন, অমর্ত্য সেনের অন্যায়কে, এবং সেই জন্য অমর্ত্য সেন আজকে এখানে এসে তার কৃতজ্ঞতা বশত SIR-এর মতো একটা প্রসেসকে উনি বিরোধিতা করছেন। আর জ্ঞানপীঠ, আমি ওনাকে সম্মান করি, আমি বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে কার লয়্যালটি কোথায় অ্যান্ড এটসেট্রা, কেন তারা এই প্রসেসটার বিরোধিতা করছে। SIR প্রসেস চলবে, এটা গভর্নমেন্টের প্রসেস, সাংবিধানিক একটা নিয়ম। এবং তারপর শেষে যেটা বলছি, আপনি বললেন না যে বাংলার মানুষ ঠিক করবে, হ্যাঁ বাংলার মানুষ ঠিক করবে। আজ থেকে 3 মাসের মধ্যে বাংলার মানুষ ঠিক করবে যে এই বাংলায় একজনও রোহিঙ্গা এবং বাংলাদেশি থাকবে না, তাদের আমরা এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। 3 মাস পরেই আপনারা সেই রেজাল্ট দেখতে পাবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুদীপ্ত গুহ। রোহিঙ্গা এবং বাংলাদেশি থাকবে না, আমরাও চাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী কেউ না থাকুক, ভোট হোক আমাদের দেশের নাগরিকদের নিয়ে। কিন্তু আপনার সাথে আমি একটা মত, আপনার অবশ্যই দলের মত, কিন্তু অমর্ত্য সেন আমাদের গর্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় গোস্বামী আমাদের গর্ব। জ্ঞানপীঠ বা নোবেল এগুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, সাধারণ বাঙালিকে আপনি বিশ্বাস করাতে পারবেন তো? এটা হচ্ছে বড় বিষয়। পরে বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। দিল্লি মমতার মেজাজ দেখল, শুধু মেজাজ। দেখুন, কে জননেতা নয় এটা তো নিশ্চয়ই সময় বলবে। জননেতা সেই হয় যে শুধু 10 কোটির জন্যে নয়, 140 কোটি লোকের জন্যে ভোট অধিকার যাত্রা করে। 140 কোটি লোকের জন্যে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা করে, যে 140 কোটি লোকের ভোটাধিকারের জন্যে সারা বিশ্বের সাংবাদিকদের ডেকে সর্ববৃহৎ নথিপত্র সমেত সাংবাদিক সম্মেলন করে। সেই জন্যে জননেতা বা জননেত্রী বলে কাউকে একটা স্টিকার লাগিয়ে দেওয়া কোনো সংবাদ মাধ্যমের জন্যে জাস্টিফাইড নয়। উনি স্যারের বিরোধিতা করছেন। দেখুন, একটা কথা পরিষ্কার করে বলি, জাতীয় কংগ্রেস স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের বিরোধী নয়, কিন্তু যে প্রক্রিয়াতে SIR পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন নির্বাচন কমিশন লাগু করেছে তার আমরা নিশ্চয়ই বিরোধী। লাইন দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, হিয়ারিংয়ের নামে মানুষ হেনস্থা হয়েছেন, অবশ্যই এই ঘটনাগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইলেন? যখন SIR শুরু হয়েছিল, যখন মাননীয় রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা সরব হয়েছিলেন এই SIR-এর বিরুদ্ধে, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিঞ্চিত একটু কম আওয়াজ তুলতে দেখা গেছিল। আজকে SIR প্রক্রিয়া শেষ লগ্নে এসে 2026-এর ভোটের দিকে তাকিয়ে
উনি এখন রোড শো করতে শুরু করলেন দিল্লির রাজপথে। উনিও জানেন এটা ফ্রুটলেস। বহু সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে চলে গেল, কাভারেজ দিল, সারা দিন মিডিয়া দেখাচ্ছে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। উনিও জানেন এটা একটা ফ্রুটলেস ভিজিট। গেলাম সুপ্রিম কোর্টে, আমি একজন মুখ্যমন্ত্রী, দু কথা বলার সুযোগ পেলাম। সেটা আইনত না বেআইনি সেটা সময় বলবে। বহু বিশ্লেষক রয়েছে। উনি গেছেন, ওনার সাংবিধানিক অধিকার আছে মানুষের জন্য বলার, উনি বাংলার মুখ্যমন্ত্রী, এই অবধি সব ঠিক আছে। বিজেপির সাহায্য নিয়ে যেভাবে বঙ্গভবনকে পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, সবটাই সাজানো। এবং একমাত্র জাতীয় কংগ্রেস এই ভারতবর্ষের বুকে এসআইআর বিরোধী আন্দোলন করছে। আগামী দিনেও নির্বাচন কমিশন এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, প্রণয়দাদের বি টিম জ্ঞানেশ কুমারের নেতৃত্বে মানুষের ওপরে যদি গণতান্ত্রিক অত্যাচার হয়, যে প্রথম আওয়াজটা ভেসে উঠবে সেটা হচ্ছে রাহুল গান্ধী। আর জনগণকে দিগ্ভ্রান্ত এবং বিভ্রান্ত করার চেষ্টা যে এই বাংলার মুখ্যমন্ত্রী করছেন, যে না আমিও এসআইআর বিরোধী, সেটা একদম সত্য কথা নয়, একদম সত্য কথা নয়। এসআইআর উনি বলেছিলেন হতে দেব না বাংলার মাটিতে, উনি হতে দিয়েছেন। উনি আগে ক্যা ছি অনেক কিছু করেছেন, কিন্তু দিনের শেষে গিয়ে দাদার কাছে সপাটে প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করে চলে এসছেন। আজকে বাংলার মানুষের কাছে এটা ক্লিয়ার, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো তফাৎ নেই। ধন্যবাদ। বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার আমিও এপিঠ উত্তর দেবো। আর ওপিঠ। সুমন রায়চৌধুরীর বক্তব্য তাই। সুমনের বক্তব্য পরিষ্কার। রাহুল গান্ধী শুরু করেছেন বিহারে, একদম ঠিক, ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন, এসআইআর নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিহারে কি হলো আমরা দেখলাম। সুতরাং কোন আন্দোলন মানুষ কীভাবে নেয়, মানুষকে অবধি পৌঁছতে পারা যায় কিনা, সেটাই তো রেজাল্টটাই তো আসল। আর ভোট রাজনীতিতে ভোটের ফলাফলই তো আসল জিনিস, এ নিয়ে কোনো সন্দেহই নেই। পরের বক্তা সিপিআইএমের পক্ষে সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমেই বিজেপির প্রতিনিধি এখানে স্বাভাবিকভাবেই বললেন যে অমর্ত্য সেন ওনাদের গর্ব নয়। স্বাভাবিক, দক্ষিণ কলকাতার একজন ব্লগার যিনি পার্ক স্ট্রিটে বসে ভিডিও করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চান, ওরাই বিজেপির গর্ব। এ নিয়ে কোনো অস্বীকার করবার কোনো জায়গা থাকে না। আর তৃণমূলের প্রতিনিধি শুরুতেই মাতঙ্গিনী হাজরার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছে। আমি বিরোধিতা করছি। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকে গুলি খেয়েছিল। আর ব্রিটিশের যারা দালালি করতো, মমতা ব্যানার্জি তাদেরকে এখানে টেনে নিয়ে এসে 1999 সালে বিজেপির সাথে জোট করে তারপর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আমি গিমিকও বলবো না, অন্য কিছু বলবো না, আমি খালি একটা লজিক্যাল কথা আমাদের পার্টির তরফ থেকে আমরা বলতে পারি। শেষ 5 বছরে 65 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করেছে কেবলমাত্র মামলা লড়বার জন্য, উকিলদেরকে দেওয়ার জন্য। 65 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা। কোন মামলায়? যে মামলায় তদন্ত হয়েছে তৃণমূল বিপদে পড়েছে, বিপাকে পড়তে পারে, সেই মামলায় 65 কোটি টাকা খরচ হয়েছে। আচ্ছা, তাহলে আজকে মুখ্যমন্ত্রীকে দৌড়তে হলো কেন? মুখ্যমন্ত্রীকে দৌড়তে হলো তার কারণ মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে যা হাওয়া গরম করে দিয়েছিলেন, যে এসআইআর যদি হয় তাহলে আমার মৃতদেহের ওপর দিয়ে হবে। তারপর আমরা দেখলাম, আমরা দীর্ঘায়ু কামনা করি, মৃতদেহের কথা আমরা একটু এড়িয়ে গিয়েও যদি বলি, তারপর আমরা দেখলাম যে যাভাবে সহযোগিতা করা যায় উনি সমস্তভাবেই সহযোগিতা করেছেন তো এসআইআর হওয়ার জন্য। এবং বিজেপি আসলে এসআইআরের নাম করে প্রথম থেকে যেভাবে গোটাটাকে হিন্দু মুসলিম ইত্যাদি করে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে, সেই কমিউনাল অ্যাঙ্গেলের ফাঁদে পড়ে বিরোধী দলনেতা এখান থেকে 1,20,00,000 রোহিঙ্গা ইত্যাদি বলে বাজার গরম করে দিয়েছিলেন। প্রচুর শহুরে বুদ্ধিজীবী আছেন, এলিট ক্লাসের মানুষ আছেন, মধ্যবিত্ত মানুষ আছেন, যারা একটা সময় বিজেপির পাতা ফাঁদে ফা দিয়ে বলেছিলেন হ্যাঁ সব তাড়াবো চলো। এখন দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নামও চলে এসছে, ঢোক গিলতে হচ্ছে। তাহলে এই সমস্ত ঢোক গেলার মধ্যে মুখ্যমন্ত্রী, দ্য ইলেক্টেড এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, সংসদীয় রাজনীতিতে একটা বেসিক কর্তব্য থাকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইলেক্টেড এক্সিকিউটিভ হেড। এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেভাবে মানুষকে হেনস্থার শিকার করা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে উনি কোন দায়িত্ব পালন করেছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার প্রধান দলনেতা বা দলনেত্রী তৃণমূলের তরফ থেকে। বিধানসভায় উনি একটা নিন্দা প্রস্তাব নিয়ে এসছেন, কেরালায় আমরা সরকার চালাই, আমরা নিয়ে এসেছি। এসআইআরের বিরুদ্ধে আপনি এনেছেন? আনেননি।
মতুয়া আমরা প্রথমে শুরুতে আমরা পার্টির তরফ থেকে বলেছিলাম যে এসআইআর প্রক্রিয়াতে কোনো অবৈধ ভোটার যেমন ভোটার নাম রাখা যাবে না, মৃত ভোটার নাম রাখা যাবে না, ঠিক তেমনভাবেই কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। আমরা সেই দিনকে বলেছিলাম সবচাইতে বেশি বিপদে পড়বে উদ্বাস্তু হিন্দু, সবচাইতে বেশি বিপদে পড়বে মতুয়া, সবচাইতে বেশি বিপদে পড়বে গরিব পিছিয়ে পড়া মুসলমান মানুষ। ফিরহাদ হাকিম নন, ফিরহাদ হাকিমের পরিবার নন। তৃণমূলের আমলে ফুলে ফেপে একেবারে আঙুর ফল হয়ে গেছে কিশমিশ থেকে সেই মুসলমান মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নয়, পরিযায়ী শ্রমিক, তারা বিপদে পড়বে। এখন যখন দেখতে পাচ্ছেন সবাই মিলে বিপদে পড়েছেন, তাহলে এখন শেষ বলে তো একটা নাটক করতে হবে, শেষ বলে একটা কিছু তো দেখাতে হবে। যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, 65 কোটি টাকা দিয়ে আইনজীবী হয়েছে, 65 কোটি টাকার আইনজীবী হয়েছে, তাহলে শেষ বেলায় আমাকে যেতে হয়েছে কেন? শেষ বেলায় আমাকে যেতে হয়েছে এইটুকু বোঝানোর জন্য যে তোমার যা যা হেনস্থা হয়েছে আমি তার মলম লাগাতে গেলাম। আপনি মলম লাগাতে গেলেন না। বিশ্বদা শুরুর সময় বলছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি? 2005 সালে একজন এমপি তিনি কাগজ ছুঁড়ে অপমান করছেন বাংলাকে, অপমান করে বলছেন পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীতে ভরে গেছে, এই সেই অনুপ্রবেশকারীর নামের তালিকা, এই অনুপ্রবেশকারীদের ভোটে প্রতিবার সিপিএম ভোটে যেতে, আর ওনার ওই বেঁধে দেওয়ার সুর দিয়ে আজকে বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআরের মধ্যে দিয়ে যখন সেই নাগরিকত্বর ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছে, উনি আজকে আবার তার বিপরীতে গিয়ে উনি আবার সেই নাটক করে বোঝাতে চাইছেন যে না না আমি এইবার তোমার অন্য দলে আছি। এখন যখন এসআইআর হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, আমি এখন চলে গেছি সুপ্রিম কোর্টে। তখন যা বলেছিলাম এখন আমার অন্য স্টেজ। অগ্নিকন্যা, সিঙ্গুর থেকে কারখানা ভেঙে গুঁড়িয়ে দিলাম, অগ্নিকন্যা। সিঙ্গুরে দাঁড়িয়ে সর্ষে ফুল ছড়িয়ে দিলাম, অগ্নিকন্যা। 26 দিন অনশন, অগ্নিকন্যা। 26 দিন অনশনের পরে আমি বিস্তারিতর মধ্যে যাচ্ছি না, বলছি সব কিছুতে অগ্নিকন্যা করতে করতে আসলে গোটা বাংলার মানুষকে যে অগ্নির ওপর দাঁড় করিয়ে দেওয়া হলো, এটা হয়তো আমরা ভুলে যাচ্ছি। বিশ্বদা, আমার কথা শেষ করবো একটা কথাতেই। কংগ্রেসের প্রতিনিধিও বলছিলেন, দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন এই অপটিক্সের রাজনীতি। আমরা বলছি এই অপটিক্সের রাজনীতি করবার সুযোগ করে দিল বিজেপি। আগামী ভবিষ্যতে কি অবিজেপি প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করতে চাইছেন? সেই জন্যেই এপিস্টেন ফাইল নিয়ে, প্রাক্তন সেনাপ্রধানের বই নিয়ে যখন বিজেপি কর্নার হয়ে রয়েছে, ইউজিসি বিল নিয়ে যখন বিজেপি কথা বলবার মতো অবস্থায় নেই, পার্লামেন্টে যখন বিজেপি মুখ খুলতে পারছে না, সেই সময় ধরে 3 দিন ধরে এই যে গিমিকের রাজনীতি হলো, এই গিমিকের রাজনীতিতে অক্সিজেন পেতে পারে তৃণমূল, গিমিকের রাজনীতিতে অক্সিজেন পেতে পারে বিজেপি। সাধারণ খেটে খাওয়া মানুষের এতে অক্সিজেনের কোনো জায়গা নেই। আমরা সাধারণ মানুষ, মতুয়া, উদ্বাস্তু হিন্দু, পিছিয়ে পড়া মুসলিম, পরিযায়ী শ্রমিক, আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকবো, গিমিক করবার জন্য নয়, গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সায়ন। একদম সায়ন তো যে কংগ্রেস যা বলেছিল একই সঙ্গে সেটিংয়ের অভিযোগ করলো, পাশাপাশি যে বাইনারি চলছে পশ্চিমবঙ্গে, তৃণমূল নয় বিজেপি, সেই অভিযোগও সায়ন তুলল। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুনছিলাম প্রত্যেকেরই বক্তব্য মোটামুটি একটা, তারা তৃণমূল যেভাবে বলছে তার একদম সম্পূর্ণ বিপরীতে। তৃণমূল যেটাকে বলছে যে একটা অসম্ভব একটা জয়ের ব্যাপার, একটা যাকে বলে দৃষ্টান্তস্বরূপ একটা ঘটনা, এরা সেটাকে, বাকিরা ন্যাচারালি স্বভাবতই তাদের রাজনৈতিক অবস্থান থেকে সেটাকে নাটক ইত্যাদি বলছেন। দেখুন, পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন, অনেকখানি পলিটিক্স ইজ অ্যাবাউট পারসেপশন অলসো। আজকে পারসেপশনটা কী তৈরি হলো, এবং এটা বলছি একটা খালি আমি ঐতিহাসিক কথা বলে আরম্ভ করেছে তন্ময়, আমি বলে দিই যে ভারতবর্ষের প্রথম যদি কোনো মুখ্যমন্ত্রী হন যিনি গিয়ে কোর্টে এই কথা বলেছেন, এটা ঘটনা, এটা অন রেকর্ড বলা যেতে পারে, আমরা এটা আগে দেখিনি, আনপ্রেসিডেন্টেড। আরেকটি ঘটনা ঘটেছিল 1945 সালের 1 নভেম্বরে, যখন লালকেল্লায় জওহরলাল নেহেরু, তিনিও ব্যারিস্টার ছিলেন, কোনোদিন প্র্যাকটিস করেননি, তিনি তার সামলা চড়িয়ে তিনি 1945-এর 1 নভেম্বরে গেছিলেন আইএনএ যারা বন্দী হয়েছিল, আজাদিন ফৌজের বন্দী, তাদের হয়ে সওয়াল করার জন্য তিনি গেছিলেন। তখনও তিনি কিন্তু প্রধানমন্ত্রী হননি। পদে থাকাকালীন কেউ একজন গিয়ে কোর্টে গেলেন, তিনি পিটিশনার, তিনি কিন্তু অ্যাডভোকেট হিসেবে যাননি, পিটিশনার হিসেবে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নিজস্ব তার যে ধরন, মেজাজ তাকে বলি বা যাই বলি, তিনি সেটা কিন্তু তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি তো লয়ার নন, কিন্তু লয়ারের পাশাপাশি তিনি বেশ কিছু
যুক্তি যেগুলি বলার কথা, তার মতো করে যেটা বলার কথা, তার মধ্যে বাস্তবতা এটা যে বাংলার মানুষ তো অবশ্যই দেখেছে যে কি ধরনের এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেটা হচ্ছে ইললজিক্যাল ডিসক্রিমিনেশন হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে ক্ষেত্রে আমার নাম শিবাজি প্রতিম, কোথাও শিবাজি প্রতিম একসঙ্গে জুড়ে গেছে, তার জন্য আমার কন্যাকে ডেকেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তাকে ডাকা হলো। তো এই যে জায়গাটা তো প্রত্যেকে ফেস করছে, আমার কোনো বসু বোস এরকম নয়, অনেক জায়গায় হতেই পারে কোথাও বোস সে বসু, সুভাষচন্দ্র বোসকে কি বসু বলবো না বোস বলবো, নানা জায়গায় আমরা ইংরেজি, এবং আমরা যেহেতু এটা বাইলিঙ্গুয়াল একটা আমাদের ডাকা এখানে কলোনিয়াল দীর্ঘদিনের এখানে ট্র্যাডিশন, অন্য জায়গায় পরে কলোনি ঢুকেছে, ইংরেজরা আগে এখানে এসছে, তাদের নানা নামে ডেকেছে। এই যে জায়গায় লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ডিসক্রিমিনেশন হলো, সেই জায়গাটা তিনি তুলে ধরলেন, এবং তুলে ধরলেন কাদের সামনে? যেখানে অফকোর্স মাইলেজ পাওয়ার জন্য, মাইলেজ পেয়েছেন। আমি বলছি পলিটিক্সে কিন্তু জেস্চারটা একটা বড় ব্যাপার। পলিটিক্সে সব কিছু, আজকে কূটনীতিতে এই যে যাকে তাকে আমরা জড়িয়ে ধরি, আজকে বলছে একটা হাক ডিপ্লোমেসি একটা তৈরি হয়েছে, হাক করে একটা ডিপ্লোমেসি হচ্ছে। সমস্ত ডিপ্লোমেসি কি সেখানে সত্যি তাকে ভালোবাসছেন? তা তো নয়, কিন্তু এটাই সামনে আসে। এই যে সামনে এলো, সামনে কি এলো? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ, আজকে তো এটা ভাইরাল, সবচেয়ে ভাইরাল। এই জায়গাতে তারা দেখলো যে একজন মহিলা যিনি মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে তার দলের হয়ে গেছেন, তিনি কিন্তু একটা বড় প্রতিবাদ করে লাইট যেটাকে বলে, প্রচারের যদি লাইটও বলেন, ইলেকশনের আগে যে প্রচারের লাইটটা তিনি পেলেন, অল ইন্ডিয়া লেভেলে পেলেন। আমি দেখলাম তো একটা জায়গায়, আমি ইউনিভার্সিটি থেকে আসার পথে আমি দেখছিলাম একটা জায়গাতে যে সমস্ত সুপ্রিম কোর্টের লয়াররা তারা দাঁড়িয়ে গেছেন, এরকম দেখেননি, প্রায় সাধারণ একজন মহিলা দেখতে তাকে স্টারের মতো যেন দেখছেন। এই যে জায়গাটা আসছে, এইটা কিন্তু একটা বড় ঘটনা, এবং এইটা ভারতবর্ষের আইনের ইতিহাসে পরে এটাকে কিভাবে ব্যাখ্যা করে দেওয়া হবে, কতটা নেওয়া হয়েছে, কারণ তিনি আর্গুমেন্টই করেননি, তিনি তো পিটিশনার হিসেবে গেছেন, তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলতে দিয়েছেন, এবং সেই বলার পরে যেটা দাঁড়ালো যে আরেকটি নোটিশ গেল, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের কাছে, যে একটা মামলার তাদের শুনানির আরেকটা ডেট এলো। যে জায়গায়, যে ঔদ্ধত্যের সঙ্গে আমরা এটা বলবো জ্ঞানেশ কুমার কাজ করে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে এআই দিয়ে, এইগুলি তো মানুষ করতে পারে না। এই যে একটা গোটা প্রসেস চলছে, এই প্রসেসটা বাংলায় অন্তত রাহুল গান্ধী অবশ্যই চেষ্টা করেছেন, রাহুল গান্ধীর কন্ট্রিবিউশনের কথা কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু যেটার অনেক বড় দরকার ছিল যে ভারত জোড়ো যাত্রা বা অন্যান্য যাত্রার সঙ্গে সঙ্গে যে বিহারে যখন ভোটটা হচ্ছে, সেই ভোটের আগে যেরকম ফাইটটা করার দরকার ছিল, সেই ফাইটটা সেখানে কংগ্রেস বা অন্যরা করতে পারেননি। সেই জায়গাটা বাংলা যদি কিছুটা এগিয়ে আসতে পারে, অবশ্যই একটা নজির সৃষ্টি বাংলা করেছেন। ধন্যবাদ শিবাজিদা খুব সুন্দরভাবে বললেন। ঘটনাচক্রে আমি কোর্টে ছিলাম, কোর্টরুমে ছিলাম, এবং আমি দেখেছি কাছ থেকে যে গোটা কোর্টরুমটায় তিল ধারণের জায়গা নেই। ভারতবর্ষের সেরা সেরা ব্যারিস্টাররা সেখানে ছিলেন। বিষয়টা তো, রাজনীতি তো সবসময় পারসেপশনকে নিয়ে চলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, বিরোধীরা অনেক কথা বলবেন, কিন্তু তিনি তার যে ভোটার, তার যারা ভোটার মহিলা, তিনি বলেছেন মহিলাদের বিয়ের পর পদবি চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম ফাম বাদ দিচ্ছে, সুতরাং মহিলাদের টার্গেট করা হচ্ছে। তিনি তার মতো করে বলেছেন। তিনি বলেছেন কৃষকদের কথা, যে এই সময় ফসল কাটার মরশুমে লোককে 7-8 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, লোকে ফসল কাটতে পারছে না। সুতরাং তার যে টার্গেট ভোটার আছে, অর্থাৎ গ্রাম, মহিলা এবং কৃষক, তিনি কিন্তু সেই দিকে স্বাভাবিকভাবে একটা রাজনীতি তাই করেছেন। বিরোধীরা কী করে এই কৌশলের মোকাবিলা করে, সেটা কিন্তু আসল বিষয়। পরিবক্তা বিশ্বজিৎ দাস। বারবার জয় গোস্বামীর কথা হচ্ছে, অমর্ত্য সেনের কথা হচ্ছে। স্বাভাবিকভাবেই বাঙালি হিসাবে এই আলোচনায় বসে গর্ববোধ করছিলাম। অনেকের হয়তো অনেক সংকোচ রয়েছে। অমর্ত্য সেন, জয় গোস্বামী, অন্যান্য যারা আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তাদের বিরুদ্ধে তাদের সমালোচনা করলেন। কিন্তু না, আমরা সেই ব্যক্তি সমালোচনার দিকে যাব না। যে দৃশ্য আমরা দেখেছি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে, এ দৃশ্য তো গণতন্ত্রকে বাঁচানোর দৃশ্য। আপনি যে রাজনৈতিক দলেই বিশ্বাস করুন না কেন, আপনার রাজনৈতিক বিশ্বাস বাম হতে পারে, ডান হতে পারে, মধ্যপন্থার হতে পারে, কিন্তু বিশ্বাস করুন
আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। একাধিক নেতার দুর্নীতির দায় তার কাঁধে চাপিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে বিদেশ ভ্রমণকে আপনি পর্যটন বলে চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। মুড়ি, তেলে ভাজা, ঘুগনি নিয়ে ব্যঙ্গ করতে পারেন, আবার নাও করতে পারেন। শাহজাহান, কালীঘাটের কাকুদের নিয়ে তর্ক করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু কেউ একজনও আছে এই বাংলায় তাকে অস্বীকার করতে পারবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় থাকার পর তিনি তার বিরোধী ইমেজটা, ন্যারেটিভসটা ভাঙতে পারেনি। নির্বাচন কমিশনে গিয়ে অধ্যত্ত স্বীকার করবেন না বলে অপমানিত হয়ে বেরিয়ে এলেন। আর একাধিকবার সুপ্রিম কোর্টে টাইম চেয়ে নিলেন কাদের কথা বলতে। বললেন পরিষ্কারভাবে যে আমরা বাংলার মানুষের কথা বলতে এসেছি, তৃণমূল কংগ্রেসের কথা বলতে আসিনি। দেখুন, এই যে ন্যারেটিভস, একটু আগে শিবাজিদা বলছিলেন, নির্বাচন তো ন্যারেটিভসের খেলা, ন্যারেটিভস তৈরি করার। আজকে যে ইস্যুগুলো পশ্চিমবাংলায় ছিল তার একটা ইস্যু নিয়েও আমরা কথা বলছি না। আমরা জানি যে এই এসআইআর, যেটা নিয়ে উত্তাল আজকে দেশ, সেখানে যে লজিক্যাল গ্যাপ, সেটা আসলে এসআইআরের ডিজাইন ডিফেক্ট। কারণ এসআইআর করতে করতে মাঝে মাঝে এসওপি পরিবর্তন হচ্ছে, ডিলিশনের কথা বলা হচ্ছে, 6 নম্বর ফর্মকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না। সুতরাং আজকে অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছেন। ওই যে ছেড়েছে তো অনেক কিছুই পুরনো অভ্যেস, সুমনের কথাই বলি, কিন্তু বিরোধী দলনেত্রীর ইমেজ তিনি ছাড়তে পারেননি। সেই কারণেই বিরোধীদের অনেকে বলছেন, রেখেছ পশ্চিমবাংলায় বামপন্থী করে, প্রদেশ কংগ্রেস করে, কিন্তু বিরোধী করনি। আসলে বাংলাকে বাঁচাবে কে, এই ন্যারেটিভসে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে ছবি তৈরি করলেন তাতে দুপা এগিয়ে গেলেন। দেখা যাক বিরোধীরা, বাংলার মানুষ কিভাবে দেখে। ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ অনেক কথা বলল। বিষয়টা হলো সত্যি এসআইআরটা এমন হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে যে ভোট তো আর ঘোষণা হলো বলে 15-20 দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, এবং বাংলার ভোট কি এবার সত্যি এসআইআরের ভিত্তিক হবে, এসআইআর কি ইস্যু হবে? অথচ ইস্যু কিন্তু অনেক ছিল। অনেকেই বলছেন দুর্নীতি বড় ইস্যু ছিল, নিয়োগ ছিল, নানা রকমের ইস্যু ছিল, কিন্তু সব ইস্যুকে ছাপিয়ে কিন্তু এই মুহূর্তে এসআইআরকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিল্লির মঞ্চে নিয়ে গেছেন, এটাই নেবার বড় ইস্যু হয়ে যায়। পরের বক্তা বিজেপির পক্ষে প্রণয় রায়। প্রণয় দা। প্রথমে বিশ্বদাকে ধন্যবাদ জানাবো। উনি বললেন যে যে ভোটারদেরকে অ্যাড্রেস করা দরকার ছিল মমতা ব্যানার্জি তাদেরকে অ্যাড্রেস করেছেন, মহিলাদের করেছেন, কৃষকদের করেছেন। তো যদি ভোটারদেরকেই অ্যাড্রেস করার দরকার ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে দিল্লিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার ছিল? পশ্চিমবঙ্গেই তো ভোটারদের তিনি প্রত্যেক দিন অ্যাড্রেস করছেন। মমতা ব্যানার্জি তো 2011 সালের আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রী ছিল। 2011 সালের পরে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন তো পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চান। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা কী কী করতে দেখেছি এসআইআর শুরুর আগে থেকে এখন অবধি এসআইআর নিয়ে, সেটা একে একে আমি বলি। প্রথমে উনি বলেছিলেন এসআইআর হতে দেব না, আমি জীবিত অবস্থায় এসআইআর হবে না। তার দলের নেতারা বলতে লাগলো রক্তগঙ্গা বইয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব। তারপরেও যখন এসআইআর হলো তখন উনি সরকারি কর্মচারীদের বললেন আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু আমার কর্মচারী। তারপরেও কয়েকজন WBCS অফিসারের বিরুদ্ধে যখন ইলেকশন কমিশন তাদের বলল সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তারা দায়িত্ব পালন করছে না, তখন তাদের বিরুদ্ধে প্রথমে সাসপেন্ড করলো না এবং এখনও অবধি তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। ইলেকশন কমিশন যখন বলল আমাকে সাফিসিয়েন্ট স্টাফ দাও, আমার স্টাফ দরকার, তারা স্টাফ এফোর্ড করলো না, ওই অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যুক্ত করলো। আজকে আমি নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে এখানে নেই, কিন্তু আজকে যে বিষয়টা এফিডেভিট করে নির্বাচন কমিশন যেটা দিল্লিতে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তাদেরকে স্টাফ দেওয়া হয়নি, এবং এই যে ঘটনাগুলো বিসিএস অফিসার যারা তাদের কর্তব্য গাফিলতির জন্য এফআইআর করতে বলা হলো, রাজ্য সরকার করলো না। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বললেন এসআইআর করতে দেব না, স্টাফ দিল না, ব্যবস্থা গ্রহণ করতে দিল না।
এবং তারপরে যখন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে, তিনি আবার গিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে আজকে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেমন যায়নি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটাও বলেননি এসআইআর হতে দেবো না। বিহারে দীর্ঘদিন ধরে আমরা ক্ষমতায় ছিলাম, সেখানে এসআইআর হয়েছে, এসআইআরের পরে নির্বাচন হয়েছে, আমরা আবার জিতে এসেছি। আজকে একমাত্র ব্যতিক্রম মমতা ব্যানার্জি, যিনি বলছেন এসআইআর হতে দেবো না। শুধু ব্যতিক্রম না, তিনি আরেকটা খুব সুন্দর কথা বলেছেন, নির্বাচনের পরে এসআইআরটা করুন, সব রকম সহযোগিতা করব। আচ্ছা বলুন তো, নির্বাচনের পরে ভোটার লিস্টটা সংশোধনের খুব ইমিডিয়েট দরকার আছে কি? তার কারণ হচ্ছে ভোটার লিস্টের মধ্যেই তো মমতা ব্যানার্জির সরকারের প্রাণভোমরা যুক্ত হয়ে আছে। ভোটার লিস্টটা যদি সংশোধিত একবার হয়ে যায় আর প্রকৃত ভোটাররাই যদি ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তিনি এসআইআর বিরোধী না, কিন্তু ভোটের পরে এসআইআরটা হোক, সব সহযোগিতা করবেন। তাহলে একটা জিনিস মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে তিনি সাধারণ মানুষ হিসেবে এসছেন, তিনি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে যাননি। আর বিভিন্ন চ্যানেল, বিশ্বদাদের চ্যানেল বলছে একদম ফাটিয়ে দিয়েছেন। আরেকটি চ্যানেলে আমি দেখছিলাম খবর যে প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিলেন। তো যখন বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম খবর করছে, আমি একটু লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, সেখানে দেখলাম প্রধান বিচারপতি কিছুক্ষণ মমতা ব্যানার্জি বলার পরে বলছেন আরেকটু বলতে দিন, 5 মিনিট বলতে দিন। প্রধান বিচারপতি থামিয়ে দিয়ে বলছেন, আপনাদের অনেক যোগ্য আইনজীবী এখানে আপনারা রিক্রুট করেছেন, আপনারা তাদেরকে বলতে দিন। অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু এটা বকলমে বলে দিলেন, আপনার আইনের ডিগ্রি থাকতে পারে, আপনি জর্জিয়া ইউনিভার্সিটির স্বঘোষিত পিএইচডি হতে পারেন, আপনি MA LLB BEd মমতা ব্যানার্জি যখন করেছিলেন তখন নাকি একসাথে করা যেত, হতে পারেন, কিন্তু অন্তত সুপ্রিম কোর্টে প্লিড করার মতো কোনো যোগ্যতা আপনার নেই। এটা প্রধান বিচারপতি তার বক্তব্যই বলে দিয়েছেন। দেখুন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গ আমরা দখল করতে চাই না। তার কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আমাদের দেশের যে সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই সংবিধান রাজনৈতিক দলকে অধিকার দেয় সাধারণ ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত সরকার, তাদের নেতা, তাদের অধিকারে গিয়ে সরকার তৈরি করবে। কিন্তু তারপরে আমরা দেখছি আজকের ট্যাগলাইন, বাংলা দখলে উত্তাল দিল্লি। বাংলাকে আমরা দখল করতে চাই না, আমরা অধিকার বলে। আর কয়েক মাস পরে এই ভোটার লিস্ট সংশোধিত হওয়ার পরে জেনুইন ভোটার যারা, তাদের ভোটে আমরা আমাদের অধিকার বলেই যাব। কিন্তু দখল করার প্রয়োজন মনে হয় মমতা ব্যানার্জির আছে। মমতা ব্যানার্জির দখল করার প্রয়োজন আছে বলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী হিসেবে যত রকম অসুবিধা করার, অসুবিধা তৈরি করে, বাধা সৃষ্টি করে, যাতে এসআইআর প্রক্রিয়া না হয়, ভোটার লিস্টটা সংশোধিত না হয়। কারণ ভোটার লিস্ট যদি সংশোধিত হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে দখল নিতে হবে। এই দখলের রাজনীতি আমরা বিরোধী। আমরা এখনও বলছি, এসআইআর দরকার পড়লে আরও কিছুদিন চলুক, আমাদের কোনো তাড়া নেই, কিন্তু ভোটার লিস্টটা সংশোধিত হোক। ভোটার লিস্টে যাতে একজন অযোগ্য বা অবৈধ ভোটারের নাম না থাকে, আবার একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়। তার জন্য যদি 6 মাস সময় লাগে, 6 মাস দিয়ে চলুক, আমাদের কোনো তাড়া নেই। 6 মাস সময় লাগুক, কিন্তু 6টা মাস সময় তো নেই দাদা। তার কারণ আপনাকে তো মে মাসের 3 তারিখের মধ্যে সরকার বানাতে হবে, না তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আমি প্রণয়দার সব বক্তব্য শুনলাম, খুব ভালো বলেছেন। আমি একটা তথ্য জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার কোনো অধিকার নেই। তার কারণ উনি লয়ার হতে পারেন, ল পাস করতে পারেন। সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে সুপ্রিম কোর্টের এনলিস্টমেন্ট থাকতে হবে আইনজীবী হিসেবে। সায়ন এখানে আছে, সেটা সায়ন জানেন। ওনার সুপ্রিম কোর্টের সেই এনলিস্টমেন্টটা লিস্টের নাম নেই। কিন্তু উনি যেহেতু নিজে অ্যাপিল করেছেন, ইন পার্সনস বলে একটা শব্দ আছে, উনি কথা বলতে পারেন এবং সেই কারণেই বিচারপতিরা তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। যাই হোক, পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অনেকে কথায় কথায় বলে যে বাঙালি নাকি আত্মবিস্মৃত জাতি, কিন্তু সেই বাঙালির জীবনে যে আত্মগরিমার কিছু জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেই সারা পৃথিবী দেখেছে যে নিজের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাঙালি জীবন দিয়েও নিজের অধিকার অর্জন করতে জানে। 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। আর সেই মাসের ক্যালেন্ডারে 4ই ফেব্রুয়ারি শব্দটাও আজকের পর থেকে বোধহয় যোগ হয়ে যাবে, যেদিন বাঙালি আত্মগরিমা নিয়ে বলতে পারবে যে যখন একদল বহিরাগত জমিদার
যারা বাঙালির জাতিসত্তার উপর আক্রমণ করেছিল, যারা বাঙালির নাগরিকত্ব হরণ করতে চেয়েছিল, যারা বাঙালিকে উই পোকার মতো, ওই অমিত শাহ বলেছিল টার্মাইট পিষে মেরে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এক বাঙালি নারী, টালির চাল, হাওয়াই চটি, সাদা শাড়ি, বস্তির ঘর থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফেব্রুয়ারি মাস বাঙালির আত্মগরিমার মাসও বটে। বিজেপি তাদের প্রতিনিধিরা অনেক কথা বললেন। সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি চায়, এবং প্রকাশ্যেই তারা বলে, হিন্দু ভোটকে কনসলিডেট করতে, হিন্দু ভোট একত্রিত করতে। সিপিএম তারা চাইছে মুসলমান ভোট ভাগাভাগি করতে, বিজেপি হিন্দু ভোট এক করতে চাইছে, সিপিএম মুসলমান ভোট ভাগ করতে চাইছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার বৈধ নাগরিকরা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে, তাদের নাগরিক অধিকার যাতে রক্ষা হতে পারে, সেটা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করলেন। হ্যাঁ, পিটিশনার হয়ে, তিনি আইনজীবী হিসেবে এনলিস্টেড নন সুপ্রিম কোর্টে, কিন্তু পার্টি হয়ে তিনি নিজে সওয়াল নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে বাংলার মানুষের কথা তুলে ধরলেন। আমি প্রাক্তন উপাচার্য, আমার প্রণম্য শিবাজী প্রতিম বসু অধ্যাপক, তিনি বলছিলেন 1945 সালের 1 নভেম্বর আইএনের হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আইএনের হয়ে মামলা করেছিলেন জওহরলাল নেহরু, তখনও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। তারও আগের একটা ইনস্ট্যান্স, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসছেন 1917 সাল 18 এপ্রিল, বিহারের চম্পারণে মতিহারি জেলা আদালতে সেইখানে প্রান্তিক মানুষের উপর, দলিত হরিজনদের উপর যে অত্যাচার হচ্ছিল, তখন তাদের হয়ে নিজে সওয়াল করতে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। ভারতবর্ষের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক, রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী বা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বা এই জাতীয় পদের কেউ এর আগে সরাসরি নিজে পার্টি হয়ে মামলায় লড়েছেন, এই উদাহরণ কিন্তু ভারতবর্ষের বুকে আর নেই। আচ্ছা, কেন লড়তে হলো বলুন তো? এই বিজেপির নেতারা বারবার করে বলেছেন যে 2002 সালের লিস্টে বাপু যদি নাম থাকে কোনো ভয় নেই, তুমি বাংলাদেশি রোহিঙ্গা নও, বা তোমার নাম যদি না থাকে, বাবা মার নাম থাকলে প্রোজেনি ম্যাপিং, এই তো গল্প ছিল। শিবাজিদার মেয়ে কি রোহিঙ্গা? শিবাজিদার মেয়েকে ডাকা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারণ শিবাজি প্রতিম বসু 2002 সালে শিবাজি আর প্রতিমের মধ্যে একটা গ্যাপ ছিল, 2025 সালে নেই, তাই জন্য সে রোহিঙ্গা। 6 সন্তান থাকলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং আসতে হবে। মানে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে 14 ভাই বোন ছিল, আজকে রবীন্দ্রনাথকে লাইনে দাঁড় করাতো, এক হচ্ছে টেগোর আর ঠাকুর, দ্বিতীয় কথা তোমার কেন 14 ভাই বোন, তোমার বাবা মার কেন এতগুলো সন্তান? নির্বাচন কমিশনের হিম্মত হবে নরেন্দ্র মোদীকে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড় করান? তারও তো 6টা ভাই বোন, হিম্মত হবে? এই যে এক যাত্রায় আসলে বাঙালিকে বেছে বেছে টার্গেট করা, আমরা বারংবার করে বলছি প্রথম দিন থেকে। সিপিএমের প্রতিনিধি অনেক জ্ঞান ভরা গল্প দিলেন, এপস্টিন ফাইল ইম্পর্টেন্ট তো, একটা যৌন নির্যাতনের ফাইলে, একটা শিশু এবং যৌন নির্যাতনের ফাইলে কেন ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের নাম আসবে? নিশ্চয়ই লজ্জার তো, প্রতিবাদ হওয়া উচিত। ইউজিসি ফাইল নিন্দাজনক, সারা ভারতবর্ষ উত্তাল হবে, স্বাভাবিক, কিন্তু সেটার প্রতিবাদ করা যাবে। আর বলছে যে এসআইআরের হিয়ার এই লাইনের হয়রানি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি ঘোরানোর জন্য করে দিচ্ছে। 10.5 কোটি বাঙালির মধ্যে 1.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে যাদের মনে হচ্ছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, তারা আসলে বিকাশ গ্যাং নয়, তারা আসলে সবকা সাথ সবকা বিকাশ গ্যাং। তারা আসলে পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণাটাকে লঘু করে দেখাতে চান। কাদের সুবিধার জন্য বুঝতে অসুবিধা হয় না, যার জন্য নিজেদের ভোট বাক্সে ওটা ট্রান্সফার করিয়ে দিয়ে যায়। সারা বছর 365 দিন মমতাদিকে গালিগালাজ করবে, ভোটের দিন ভোট বাক্সে গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে আসে, তার জন্যই দলটা আজকে শূন্যে পর্যবসিত হয়েছে। তা আমি বলবো, কংগ্রেসের প্রতিনিধি এত বড় বড় কথা বলছেন, ওনার দলের সর্বভারতীয় দলের এআইসিসি স্ট্যান্ডটা কি উনি সেটা জানেন না? নাকি এখানে এসে বিজেপি আর সিপিএমের হাতে তামাক খেতে হবে? আরে আপনি যেটা বললেন যতগুলো কথা, সব কটা তো আপনার এআইসিসি স্ট্যান্ডকে ভায়োলেট করছে। রাহুল গান্ধী যে কথাগুলো বলছে সেগুলোকে আপনি ভায়োলেট করছেন। আপনি কোন দল করেন আগে সেটা ঠিক করুন। প্রদেশ কংগ্রেসের যদি আলাদা স্ট্যান্ড হয়ে থাকে, তাহলে আপনার নেতা শুভঙ্কর সরকারকে বলুন। আমি যতটুকু জানি, এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তারা এই এসআইআরের অসভ্য প্রসেস নিয়ে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং সিপিএমের, এই সিপিএমের একই সমস্যা। বঙ্গ সিপিএম এখানে যতই নাচন কদন করুক, সর্বভারতীয় স্যার কেরালা স্টেট কমিটি তারা বলছে, হ্যাঁ গায়ে লাগছে তো, গায়ে লাগছে তো ভাই, তোমার দলকে বলছি তুমি নিজে দলের বিরোধিতা করছো, তুমি দলের বিরোধিতা করছো। কেরালা সিপিএম
তারা বলছে এসআইআর ইজ এ ভেইলড অ্যাটেম্প টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্যাকডোর, আর এখানে বঙ্গ সিপিএম বলছে মমতা ব্যানার্জি ওখানে গেছেন নাটক করতে। এই জন্য বলছি এরা আসলে বিকাশ গ্যাং নয়, এরা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ গ্যাং। সায়ন আরেকটা কথা বললো যে ইতিহাস পড়তে হবে, 1998 সালে নাকি বিজেপিকে মমতা ব্যানার্জি নিয়ে এসছে। বাবু ইতিহাস তো বলে 1998 আগে 1989 এসেছিল, শহীদ মিনার ময়দানে জ্যোতি ভিপি বাজপেয়ী, আমরা সবাই 3 ভাই হাতে হাত মিলিয়ে রাজীব গান্ধীকে হারাতে চাই, বোফোর্স গান্ধী দূর হটো। কারা ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে এনেছিল? বাংলার মানুষ। ইতিহাস সচেতন, ইতিহাস সচেতন বলেই তোমাদের শূন্য। ধন্যবাদ। প্রত্যেক বক্তার বক্তব্য শুনলাম, অরূপের বক্তব্য শুনলাম। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বা দেশের অন্যান্য জায়গায় রাজনৈতিক সাংবাদিকতা করছি, আমরা দেখেছি রাজনীতি মূলত দু ধরনের হয়। এক, শাসকের রাজনীতি, দুই, বিরোধী রাজনীতি। এক পক্ষ ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, অন্য পক্ষ ক্ষমতাকে বিপাকে ফেলার চেষ্টা করে। দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একমাত্র নেত্রী যিনি একই সঙ্গে শাসক বিরোধী দুটো রাজনীতি করেন। এসআইআর শুধুমাত্র বাংলায় হচ্ছে এমনটা নয়, অন্য বিরোধী রাজ্য হচ্ছে। কিন্তু এসআইআরকে সামনে রেখে তিনি যে লড়াইয়ের ছবিটা তৈরি করলেন, সেটা আর কোনো বিরোধী দল কিন্তু তৈরি করতে পারেনি। সাধারণ মানুষের হয়রানির অভিযোগকে তিনি রেগুলার, গত 3 দিন ধরে সায়ন বলছিল, যেভাবে প্রচারের আলোয় নিয়ে এসছেন এবং কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, জ্ঞানেশ কুমারকে বারবার চিঠি দিয়েছেন, বাংলা থেকে গোটা লড়াইটাকে দিল্লির মঞ্চে নিয়ে গিয়ে ফেললেন, সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। তো বাংলার এসআইআর ইস্যুটাকে তিনি কিন্তু ন্যাশনাল ইস্যু তৈরি করে ফেললেন। আমি সুমনের কাছে আসবো। সুমন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে একটা অপটিক্স তৈরি হলো এবং একটা রাজনীতি তো ন্যারেটিভের খেলা, এবং এটাও তো একটা জিনিস তৈরি হলো, বিষয় তৈরি হলো যে দেখো তোমরা কংগ্রেস, তোমরা পারলে না, বিহারে পারলে না, মহারাষ্ট্রে পারলে না, আমি চেষ্টা করছি। অর্থাৎ একটা সর্বভারতীয় মুখ হিসেবে নিজেকে প্রজেক্ট করা, এ কাজটাও তো একটা কৌশলে করছেন। তোমরা পারলে না কারণ তোমরা জেতনি। আমরা অপরাধ করেছি কিন্তু আমরা জিতেছি, তাই সেটা লেজিটিমেট। আমরা বিহারে হেরেছি বলে রাহুল গান্ধী এসআইআর নিয়ে আন্দোলন করেননি, সর্ববৃহৎ আন্দোলন করেননি, সর্ববৃহৎ ভোটাধিকার যাত্রা করেননি, মানুষকে সচেতন করেননি, বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে নথি নিয়ে আসেননি। এগুলোর আর কোনো ভ্যালুই নেই, যেহেতু বিহারে কংগ্রেস সরকার গড়তে পারেনি বা কংগ্রেসের জোটসঙ্গী সরকার গড়তে পারেনি। এইটা বোধহয় লাইন অফ মডারেশনটা না হলে ভালো হয়, আমাদের প্রতি জাস্টিস করা হয়। আমরা তো সাধারণ দর্শক। তা সত্ত্বেও আমি বলবো এসআইআর বিরোধী আমরা, এসআইআর প্রক্রিয়ার বিরোধী আমরা। উনি গেছেন, আন্দোলন করেছেন, সব ঠিক আছেন, কিন্তু দিনের শেষে আপনারাই বলছেন এটা অপটিক্সের খেলা। 2 নম্বর, একটু আগে আমায় আর জাস্ট কিছুটা সময় দিন। অধ্যাপক বিশ্বজিৎ দাসের বক্তব্যে আমি মুগ্ধ। উনি গুণগান করতে করতে কি অপরাধ বাংলার মাননীয়া পশ্চিমবঙ্গে করেছেন সব জপের মালার মতন বলে ফেললেন। 3 নম্বর হচ্ছে এখানে বিজেপির প্রতিনিধি প্রণয় রায়, ওনার একটাই টার্গেট, কি করে 6 মাসটাকে পার করে দেওয়া যায়, তাহলেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি ব্যাকসিট ড্রাইভিং শুরু করবে। আমি তৃণমূল কংগ্রেসের বিরোধী হতে পারি, আমি অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী হতে পারি, কারণ আমি একটা দলেরই সপক্ষে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। আমি বিরোধী হতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যাকসিট ড্রাইভিংয়ের সুযোগ পায় এমন কোনো সুযোগ জাতীয় কংগ্রেস অন এয়ার কমিট করছে হতে দেবে না। ঠিক। 3 নম্বর হচ্ছে 4 ফেব্রুয়ারিকে মেনশন করে এখানে তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী বললেন যে 4 ফেব্রুয়ারির সঙ্গে ফেব্রুয়ারিতে আমাদের ইতিহাসে যেসব স্বর্ণালী ঘটনা ঘটেছে 4 ফেব্রুয়ারি তার অন্তর্ভুক্ত হলো। অরূপ অত্যন্ত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, কোনো এতে সন্দেহ নেই, কিন্তু এই জব করাটা বোধহয় বা এই ধরনের ঘটনাকে
21শে ফেব্রুয়ারি হ্যাঁ, ধন্যবাদ। ভাষা দিবসের সঙ্গে লাস্ট একটা লাইন বাকি আছে অ্যাড করা, এটা বোধহয় রুচিশীল নয়। রুচিহীনতার পরিচয়। শেষ কথা, আর না। মাতঙ্গিনী হাজরার সঙ্গে তন্ময় কম্পেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বাংলার মানুষের কাছে নিউজ 18 বাংলার একজন প্যানেলিস্ট হিসাবে ক্ষমা চাইছি। ওরা ভুল বলে থাকলে ওদের ক্ষমা করে দেবেন। একদম। ওরা এখনো যীশু খ্রিস্টের মতো- শিশু, রাজনৈতিক শিশু। তাই মাতঙ্গিনী হাজরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক জায়গায় নিয়ে একদম, এলেন। তুমি ক পেয়েছো, কারণ তুমি মানটাকিনি বলনি, তাই তুমি ক পেয়েছো। আমি সুদীপ্ত কাছে আসবো। সুদীপ্ত, আপনি বলুন, রাজনীতি তো দাবা খেলার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাল দিয়েছেন, আপনাকে পাল্টা একটা চাল দিতে হবে। তো আপনারা এই পদক্ষেপের মোকাবিলা কিভাবে করবেন? প্রথম কথা বলছি, এই পদক্ষেপের মোকাবিলা আমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব মানে আগামী সোমবার পরের দিন যেদিন নাকি সুপ্রিম কোর্টে ডাকা হবে, আপনি দেখছেন না গত 3 মাস ধরে, যেটা প্রণয়দার একটু আগে বললেন, উনি যা যা বলেছিলেন, সিএ করতে দেবো না, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, সব হয়েছে। ফলে এটাও হবে। ফলে ওনাকে ওনার ভোটারদের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে যে আপনি এই প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন। আমি বলছি, এই যে আজকে যে নাটকটা হলো, এটা কিন্তু ওনার কাছে বুমেরাং হয়ে যাবে। ওনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। নাটকটা হলো বুমেরাং হয়ে যাবে এবং যা হবে সব রিজেক্ট হয়ে যাবে। দুটো কথা। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে রাজনীতি বিরোধী দলের হয় আর রাজনীতি যারা ক্ষমতায় থাকে তাদের হয়, আমি তার সঙ্গে শুধু একটু সংশোধন বলবো না, ধৃষ্টতা নেই, আমি বলবো রাজনীতি মানুষের হয়। আর সেই রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। এখন আবার এই সব নাম শুনলে সুমনদা বলতে পারেন জব শুরু করেছি। উনি ওনার বক্তব্যে অন্তত 3 মিনিটের মধ্যে বোধহয় 30 বার রাহুল গান্ধীর নাম করছেন। সেটাই স্বাভাবিক, সবাই সবার নাম করবেন, সেটাতে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই যে বিজেপি বলছেন না যে এসআইআর হবে, এইভাবেই হবে। আমরা ঠিক এই পয়েন্টটাতেই তো আপত্তি করছি প্রথম দিন থেকে, যে বিজেপি বলে দিচ্ছে তো এসআইআর কিভাবে হবে। শুভেন্দু অধিকারী প্রথম দিন বলে দিলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। ভেবেছিল যে বিহারের মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো ইজি পিচে হয়তো খেলবেন, বুঝতে পারেনি বাংলার মানুষ অন্যরকম। এবং আরও একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছি, আমি মাতঙ্গিনী হাজরার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করিনি। আমি বলেছি বাংলার মাটিতে কি কি হয় সেটা বলেছি, একটা ঘটনাকে রেফার করে আর একটা ঘটনা বলেছি। সুতরাং বাংলার মাটিতে এত সহজে করা যাবে না। স্বাভাবিকভাবেই এসআইআর করার প্রথম টার্গেটে 58 লক্ষ নাম বাদ দিয়ে 1,83,000 ভুয়ো ভোটার, তার মধ্যে একটাও রোহিঙ্গা নেই। তাহলে রোহিঙ্গা তো খুঁজে বের করতে হবে। এখন রোহিঙ্গা খোঁজার জন্যে অমর্ত্য সেনকে চাইছি, জয় গোস্বামীকে চাইছি, দেবকে চাইছি, মোহাম্মদ শামিকে চাইছি, শিবাজীবাবুর মেয়েকে চাইছি, মানে যে কোনোভাবে বের করতেই হবে। বসু থেকে বোস হলে তাকে চাইছি। আমরা বলছি মাইক্রো অবজারভার, 12টা রাজ্যের সঙ্গে পার্থক্য কী? পার্থক্য তো আছে, 12টা রাজ্যে মাইক্রো অবজারভার নেই, এখানে মাইক্রো অবজারভার আছে। পার্থক্য তো আছে, 12টার রাজ্যের এইভাবে বলে দেওয়া হয়নি যে এরা হচ্ছে ডি ভোটার, বলে দেওয়া হয়নি এরা বাংলাদেশ নির্বাচন কমিশন তো বলছে আপনারা মাইক্রো অবজারভারের নামই দেননি। না, নির্বাচন কমিশন তো আমরা যেটা দিয়েছি অফিসিয়ালি দিয়েছি, নির্বাচন কমিশন তো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনের এরকম অবস্থা হয়েছে বিজেপিকে খুশি করার জন্যে, যে তারা তাদের যে প্রোটোকল, একটা নিরপেক্ষতা, সেই জায়গা থেকে সরে গিয়ে আইনি জায়গা, যেটা আইনি বৈধতাই নেই, ওনারা নাগরিকত্ব ঠিক করার কে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব ঠিক করবে? কে অধিকার দিয়েছে? কোন সংবিধানের কোন জায়গাটায় লেখা আছে? কেউ যদি বলেন জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের কোন ধারায় লেখা আছে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ঠিক করে দেবে? আমরা বারবার বলেছি যে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছি না, কিন্তু একটা বাঙালি ভোটার, বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, আন্দোলন হচ্ছে। প্রথম তো হচ্ছে মমতা ব্যানার্জি যেদিন আইপ্যাকের অফিসে গিয়ে ইডির ফাইলটাকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন, সেদিনই তৃণমূল কংগ্রেস দল হিসেবে এটা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক নেতারা চালায় না, একটা আইপ্যাক কোম্পানি চালায়। দেখুন, একটা সফল ইভেন্ট কিনা, নিঃসন্দেহে সফল ইভেন্ট। কারণ কি, সারাদিন পাবলিসিটি পেলো, সব পেলো। বিশ্বদা, আপনি তো সারাদিন সুপ্রিম কোর্টে ছিলেন, কিন্তু আপনি নিজেই, আপনাকে ধন্যবাদ আরেকবার জানাবো যে আপনি বললেন যে মমতা ব্যানার্জি সওয়াল করার কোনো অধিকারই নেই সুপ্রিম কোর্টে। কিন্তু আপনার চ্যানেল নিউজ 18 ফেসবুক পেজে যে হেডিং দিয়েছে, আমি সেটা একবার বলে দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। মমতার ঐতিহাসিক সওয়াল, বাংলায় এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট।
সোমবার আরো বড় চমক দেবেন একদম ঠিক, মুখ্যমন্ত্রী। একদম এটাও ঠিক। একটা ইভেন্টের Chief পার্ট। Justice- একটা ইভেন্ট যখন Chief Justice- হয়, একদমই ঠিক, চিফ জাস্টিস তিনি ইন পার্সন কথা বলতে পারেন, চিফ জাস্টিস তাকে বলার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, তার মানে তো সওয়াল হয়নি, কিন্তু এটাও একটা ইভেন্টের পার্ট। ইভেন্টের মধ্যে মিডিয়া আপনি যদি চিফ জাস্টিসের আমার ইভেন্টের জায়গা বলেন, আমার বক্তব্য হচ্ছে বাংলায় সওয়াল না, না, মানে একটা কোনো কিছুর এতে বলা, সেটা দাদা আমি একটু বলতে দিই। আরে আমরা তো বিরোধী, আমরা দখল করতে চাই না, আমরা অধিকারে হ্যাঁ, যাবো, আপনারা বলুন। আমাদের তাড়াহুড়া নেই। হ্যাঁ। কিন্তু মমতা ব্যানার্জির হয়তো দখল করার দরকার আছে, তিনি যা করুন, অসুবিধা নেই। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আসবো, আমরা দখল করতে যাব না, আমরা বিধানসভা ভাঙতে যাব না। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করার অধিকার না থাকলেও আমি সেখানে গিয়ে ইভেন্ট করব না, আমরা কিচ্ছু করব না। আমরা একটাই চাই, সেটা হলো ভোটার লিস্টটা সংশোধিত হোক। আর এই যেটা বলছেন না, কোনো মুখ্যমন্ত্রী করেননি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এসআইআর হতে দেবো না এটাও বলেননি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেননি রক্তগঙ্গা বইয়ে দেবো। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে তার প্রশাসনে যা সহযোগিতা করার তাই করেছেন। এখানকার মুখ্যমন্ত্রী যদি তার কর্মচারীদেরকে সহযোগিতা করতে দিতেন তাহলে এই জিনিস হতো না। দ্বিতীয় কথা, প্রত্যেকটা যারা বলছেন যে জীবিত ভোটারের নাম মৃত হয়ে গেছে, খুব ভালো কথা, তাহলে প্রত্যেকটা ভোটারের নাম কোনো ভোটার লিস্টে ছিল, যে ভোটার লিস্টে ছিল তার একজন বিএলও ছিল, সেই বিএলও নিঃসন্দেহে সরকারি কর্মচারী। প্রত্যেকটা ভোটারের সাথে একজন বিএলএ 2 ছিল। আমরা তো না হয় বিএলও 2 দিতে পারিনি, তৃণমূল কংগ্রেস তো নিশ্চয়ই সব বিএলও 2 দিয়েছিল। তো যে জীবিত ভোটারদের নাম কে বাদ দিল? গণেশ কুমার তো বাদ দেয়নি, তাহলে তো কোনো বিএলও বাদ দিয়েছে। যখন বিএলও বাদ দিচ্ছিল তাহলে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 কি করছিল? আমরা সেগুলো জানতে চাই, তো একটু স্পেসিফিক জানতে চাই যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 কি করছিল। সেই ভোটার লিস্টের সেই ভোটারের বিএলও কে ছিল তার পরিচয়টা প্রকাশ্যে আনুন, পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে এত মানুষকে হেনস্থা হচ্ছে তার সাথে তৃণমূল কংগ্রেসের একদম ঠিক বলছেন, কোনো অসুবিধা নেই, একদম ঠিক বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি জানতো, রাজনীতিতে এই যে ধরুন 58 লক্ষ ভোটারের নাম প্রথমে বাদ গেল, 1,30,00,000কে হিয়ারিংয়ে ডাকা হলো, এই যে হয়রানিটা হচ্ছে, 58 লক্ষ মৃত ভোটারের যে নাম বাদ গেছে আপনারা দিন না, মৃত শুধু না, তারা জীবিত আছে, সবাই মৃত নয়, সবাই মৃত নয়, সবাই মৃত নয়, 18 লক্ষ সবাই মৃত নয়। আমি বলছি 1,30,00,000 ভোটারকে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে। এই যে হয়রানিটা, এর দায় আপনি নিচ্ছেন কেন? এটা তো নির্বাচন কমিশনের কাজ। আমরা নিচ্ছি না, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। প্রথম কথা, বিশ্বদয় ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে বিজেপি লাভ দিয়ে উত্তর দিতে আসছে কেন? প্রথম প্রশ্নটা তো এখানে হবে। দ্বিতীয় কথা, এসআইআর শুরুর সময় আমাদের বলা হলো যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করতে হবে। এই যে 58 লক্ষের নাম বাদ গেল, বাকি সবার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে তাদের কিন্তু ম্যাপিং 2002-এ আছে, মানে তারা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাহলে ওই 58 লক্ষে কজন রোহিঙ্গা পাওয়া গেল? প্রথম কথা, নির্বাচন কমিশনকে জানানো উচিত ছিল। আজ অবধি লিস্টেড রোহিঙ্গা কজন? 0। নির্বাচন কমিশন এখনও সংখ্যা জানাতে পারেনি। দ্বিতীয় কথা, হঠাৎ করে প্রণয়দা বললেন একটু আগে যে ওই কি ইডি মামলা ইত্যাদি ইত্যাদি। আমরা তো দেখলাম দিল্লি গেছে দিদি, ব্যাক গিয়ারে ইডি। যে ইডি এখানে হাইকোর্টে দৌড়াচ্ছিল এই মামলা তাড়াতাড়ি শুনানি করতে হবে। কালকে যখন মুখ্যমন্ত্রী এফিডেভিট দিয়ে বললেন যে হ্যাঁ আমি গেছি, ইডির অফিসাররা আমার হাতে দিয়ে দিয়েছেন, কারণ ইডি নিজেও জানতো যে তারা গায়ের জোরে তৃণমূলের ডেটা চুরি করতে এসেছিল, হিম্মত হয়নি, বলেছে 7 দিন সময় চেয়ে নিচ্ছি। কেন? দ্বিতীয় কথা, আমি জাস্ট আদালতে তো বিচারাধীন আছে। আরে বিচারাধীন তো কালকে প্রিপেয়ার হলেন না কেন? বলেছো ভাই, আমি একটা কথা বলে নি, ভাই সবাই বলে তো হবে না। আজকে দাঁড়িয়ে একটা কথা খুব পরিষ্কার, 2026-এর এপ্রিল মাসে নির্বাচন, अप्रैल में तो चुनाव जीतेंगे। आज ममता दी ने पूरा देश का दिल जीता। আমি সায়নের কাছে আসবো প্লিজ। সায়ন বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, হ্যাঁ ব্যানার্জি, সায়ন ব্যানার্জি, এই প্রশ্নটা আমি আসতে চাইছিলাম এই কারণে, সেটা হচ্ছে যে ডাকা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু এই সামান্য কারণে ডাকা হচ্ছে এবং একজনকে ডাকা হচ্ছে ঘন্টার পর ঘন্টা তিনি অপেক্ষা করতে হচ্ছে, এইটা সাধারণ মানুষের একটা বড় হয়রানি হচ্ছে। এ নিয়ে তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে মানুষের হয়রানি, এইটাকে সিপিআইএম কীভাবে দেখছে? সাধারণ মানুষের হয়রানি ইচ্ছা করে করতে হচ্ছে ইলেকশন কমিশনকে বিজেপির মন খুশি করবার জন্য। এ নিয়ে তো কোনো দ্বিমত থাকবার কোনো জায়গা নেই। তার কারণ, এবং আপনি কারেক্টলি অ্যাড্রেস করলেন, এই গোটা প্রক্রিয়ায় ধরুন এই যে আজকে স্যার বলছেন যে স্যারের মেয়ের নাম এসছে, তাকে হিয়ারিংয়ে যেতে হয়েছে, এই গোটা বিষয়তে কারুর কোনো প্রশ্নই থাকতো না যদি একটা নর্মাল 2002-এর মতোই প্রক্রিয়া হতো। একদম।
এটা 2002-এর মতো প্রক্রিয়াটি হচ্ছে না। তার কারণ এই প্রক্রিয়া যখন শুরু হলো, আপনার নিশ্চয়ই মনে আছে সবার প্রথম আগ বাড়িয়ে বিজেপির নেতা, যাকে ঘুষ খাওয়ার ছবি বিজেপি একসময় দেখিয়েছিল, এখন বিরোধী দলনেতা বানিয়েছে, প্রাক্তন তৃণমূল, শুভেন্দুবাবু এগিয়ে এসে বললেন আমরা 1,20,00,000 রোহিঙ্গা বাদ দেব। তাহলে ধরুন আমার পাড়ার যে কাকু বা যে জেঠু, আপনি যদি আমাকে পরিচয় সত্তার রাজনীতিতে জিজ্ঞাসা করেন, আমি যে বুথে থাকি সেখানে 100% হিন্দু মানুষের বসবাস, তাহলে তাকে যখন হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, আর ঠিক তার 2 মাস 3 মাস আগে যখন একটা বাজার গরম করে দেওয়া হলো যে 1,20,00,000 রোহিঙ্গা এবং এদেরকে আমি বাইরে পাঠাবো, স্বাভাবিকভাবেই সেই মানুষ তার আত্মসম্মান, তার বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, তাহলে কি আমিও রোহিঙ্গা? এটা শুধুমাত্র এই প্রক্রিয়াতে হয়নি, এই প্রক্রিয়া বিজেপি শুরু করেছে, বিজেপি এই জায়গায় নিয়ে গেছে বলে আজকে এই গল্প এসছে। আমি খালি যেটা বলতে চাই, যিনি রাজ্যের সরকার চালাচ্ছেন, যাকে এই মুহূর্তে রাজ্যের সরকারের বহু ভুল, বহু দুর্নীতির প্রশ্নের উত্তর মানুষকে দেওয়ার কথা, আমরা কি জেনে বুঝেই ভোটের 3 মাস 4 মাস আগে তাকে একটা বিরোধী নেত্রী হিসেবে ট্যাগ করে দিচ্ছি যাতে তার কোনো দায়িত্ব না থাকে তিনি শেষ 15 বছর কি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন তার জন্য এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। আমি 3 নাম্বার কথা, যেহেতু অনেকগুলো কথা এসছে এখানে, অরূপদা বললেন যে কেরালা সিপিএম, বাংলা সিপিএম, এটা তৃণমূল নয়, যে ভাইপো তৃণমূল, পিসি তৃণমূল, এটা তৃণমূলের বিষয় না। কিন্তু কথা খুব পরিষ্কার, তৃণমূলকে তো বলতে হবে। তাহলে যে ফাইলগুলো ছুঁড়ে মেরেছিলেন 2005 সালে, 2005 সালে মুখ্যমন্ত্রী যে এক গোছা ফাইল গিয়ে ছুঁড়ে মারলেন, কার নাম ছিল, কি চেয়েছিলেন আপনারা, কাকে তাড়াতে চেয়েছিলেন? আমি ওই পোডিয়ামে দাঁড়িয়ে যখন প্রশ্ন করলাম এবং বললাম যে বিজেপিকে বাংলার মাটি চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপদা বলবার সময়তে বললেন 1989 সালে মঞ্চ ভাগ করেছিলাম আমরা, জ্যোতি বসু সেই সময় মঞ্চ ভাগ করেছিলেন। কিন্তু এটা তো ইতিহাসের তথ্য, ইতিহাসে প্রমাণিত যে পশ্চিমবাংলার প্রথম নির্বাচনী সমঝোতা করে যিনি ভোটে লড়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে ছিলেন অটল বিহারী বাজপেয়ী, অন্য কেউ নয়। এবং 1992 সালে বাবরি মসজিদ ভাঙবার পরেও তৃণমূল গিয়ে বিজেপির কোলে দোল খেয়েছিল। 2002 সালে গুজরাট দাঙ্গার সময়তেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়তে শরিক ছিলেন। আজকে যিনি মুসলিম ভাই বোনেদের ভোটটুকু নেওয়ার জন্য নিজে মুসলিম, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর, 1984 নির্বাচনে যে বিজেপির 2জন সাংসদ ছিল, লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ী, ওই মিটিং এর পর দেখা গিয়েছিল সারা ভারতে বিজেপি 2 থেকে 90-এ পৌঁছে গিয়েছিল। তাই অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। রাজীব গান্ধীকে হটাতে হবে, তার জন্য বিজেপিকে ওই মিটিং এ আসন সমঝোতা হয়নি, ইতিহাস বিকৃতি করলে চলবে না। আসন সমঝোতা হয়নি বলছো, তৃণমূল বিজেপির সাথে ঘর করেছে গোটা মানুষ শেষ 1 ঘন্টা ধরে। এই যে তৃণমূলকে বোঝানোর জন্য বারবার নেতাজি, নেহেরু, মাতঙ্গিনী হাজরা চলে আসছে না, তৃণমূল আর বিজেপিকে বোঝানোর জন্য হিন্দু মহাসভা আর তৎকালীন জিন্নার মুসলিম লীগ এর চাইতে ভালো কোনো দেখুন, আমার খুব ভালো লাগছে এই ডিবেটটাতে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সবার কমন একটা জায়গা আছে, সেটা হচ্ছে বিজেপি। এখন সায়ন বলছিল দেশের শত্রুর বিরুদ্ধে সবাই এক থাকবে, সায়ন বলছিল বিজেপিকে তৃণমূল কংগ্রেস নিয়ে, শ্রমিকবাবু বলেছেন তিরুবন্তপুরমে, এবার কেরলের তিরুবন্তপুরমে যে লজিকে তুমি বলছো বিজেপিকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, তিরুবন্তপুরমের যে কর্পোরেশন ইলেকশন আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, তাহলে ঠিক একই লজিকে কেরলে বিজেপিকে নিয়ে এসছে সিপিএম। কার সাথে জোট করেছেন আপনারা? এই যে অন্য কথা মানে বিজেপি নিজের ক্ষমতায় বাড়ছে, কাউকে বিজেপি রাজনীতির সমীকরণ বদলানো, বিজেপি নিজের ক্ষমতায় বাড়ছে না। আমি এক লাইন বলি, এক লাইন। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি বা তার আগে জনসংঘ, কংগ্রেস বাদে ভারতবর্ষের প্রত্যেকটা দলের সঙ্গে প্রায় যখন যে পরিস্থিতি এসছে হাত মিলিয়েছে, এবং 1977 সালে জনসংঘ জনতা পার্টির একটা অংশ ছিল, সিপিএম তাদের সঙ্গে হাত মিলিয়ে 77 সালে জয়লাভ করেছে। তিরুবনন্তপুরমের কথা প্রণয়দা বললেন এবং এটা সত্যি ঘটনা। বাম শাসিত কেরলে একটা পুরসভা বিজেপি দখল করেছে এবং এবারেও কেরলের নির্বাচন আসছে এবং খুব ইন্টারেস্টিং নির্বাচন হতে চলেছে। এই কারণে কেরলের যে জনসংখ্যা তার মধ্যে একটা বড় শতাংশ হিন্দু, একটা বড় শতাংশ মুসলমান, একটা বড় শতাংশ খ্রিশ্চান, এবং বিজেপি জেতা এবং ওই রাজ্যে পরপর 2বার বাম সরকার আছে, যেটা নজিরবিহীন। এবারে অনেকে বলছেন কংগ্রেসের আসার সম্ভাবনা প্রবল। আবার বহু ক্ষেত্রে আমরা নিচের তলায় দেখি, নিচের লেভেলে দেখি, পঞ্চায়েত লেভেলেও দেখি, অনেক জায়গায় বাম বিজেপি এক, অনেক জায়গায় তৃণমূল বিজেপি এক, অনেক জায়গায় কংগ্রেস তৃণমূল বিজেপি এক।
জেতার জন্য অনেক সময় সবাই এক হয়ে যায়, না, তাই তো শিবাজিদা? না, না, না। বহু জায়গায় হয়। না 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 হ্যাঁ, হ্যাঁ, আর আপনি যে উদাহরণ দিলেন সেই উদাহরণে মহারাষ্ট্রে হয়ে যাচ্ছিল। সেই উদাহরণে পুরোপুরি। বিশ্বদা সেই উদাহরণে আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, সেই উদাহরণে ত্রিপুরায় গোটা কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল হলো, তারপর গোটা তৃণমূলটা বিজেপি হয়ে গেল। তার মানে প্রমাণিত হয় বিজেপিকে রাজ্যটা জিততে ত্রিপুরায় আসলে তৃণমূল সাহায্য করেছিল। একটা এটা কথা- বাস্তব। আমাদের আমাদের রাজ্যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিজেপির ভোট গত 40 বছর ধরে 6% ওপর বাড়েনি। হঠাৎ করে 2016 নির্বাচনে কোত্থেকে আসলো বিজেপির ভোটটা? যেটার কথা প্রণয়দা বললেন যে সব জায়গায় আপনি বললেন যে যে জায়গায় সব জায়গায় বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে, তারা সব জায়গায় যাকে পেরেছে তার সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস সেটা করেনি। কংগ্রেস করতে পারেনি কেন? কংগ্রেস তো তখন বিরাট বড় একটা সমস্ত ভারতবর্ষেরই তার সমস্ত জায়গায় তার অধিকার। বিজেপি যেটা করেছে সব জায়গায়, বা জনসংঘ করেছে, বিজেপি করেছে যে কোনো জায়গাতে, উত্তরপ্রদেশে করেছে, ইয়েতে নয়, যুক্তফ্রন্টের সময় নয়, অন্যান্য সমস্ত জায়গায় তারা অন্য শরিকদের সঙ্গে তারা হাত মিলিয়ে বাংলাতেও হয়তো মিলিয়েছে আমরা জানি, কিন্তু অন্যান্য সব জায়গায় তারা গিলে খেয়েছে। আজকে মহারাষ্ট্রে শিবসেনা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে মুম্বাইতে, আজকে বিহারে নীতিশ কুমার সমতা পার্টি তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অন্যান্য জায়গায় আকালি দল অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বিজেপি তাদের গিলে খেতে পেয়েছে। ইট ইজ বেঙ্গল, যেখানে না ইট ইজ বেঙ্গল প্রণয়দা, এখানে আমি বলছি এখানেই ডিফারেন্স। পশ্চিমবঙ্গে গিলে খেতে পারেনি, পশ্চিমবঙ্গে গিলে খেতে পারলো না, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, খুব ছোট করে বলো যে এসআইআর তো শুধুমাত্র বাংলায় হচ্ছে এমন নয়, ভারতবর্ষের বাদবাকি 11টা রাজ্যে হচ্ছে। কোথাও কোনো অভিযোগ আসছে না এমন নয়, বিভিন্ন জায়গায় প্রচুর অভিযোগ আসছে, একাধিক মৃত্যুর খবরও আসছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সুপ্রিম কোর্টে মামলাও করেছে। এ রাজ্যেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিরাট বিতর্ক। তো জাতীয় স্তরে তৃণমূল এটাকে শোরগোল তুলে দিয়েছে, মোটামুটি সবাই হই হই করে এটাই চলছে। তো এই যে তৃণমূল এটাকে নিয়ে গেল, এতে রাজনৈতিক অ্যাডভান্টেজ তৃণমূল কি পেতে পারে? অবশ্যই রাজনৈতিক অ্যাডভান্টেজ পেতে পারে। এবং কিভাবে আমি সেটা বলছি যে দেখবেন যে লজিক্যাল গ্যাপের কথা আপনি বলছেন, হিউম্যান সিভিলাইজেশনে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে নয়, এই যে ডিলিশন হচ্ছে, এই পরিমাণ ডিলিশন কোথাও হয়নি। আপনি আজকে যখন কোর্টরুমের মধ্যে ছিলেন তখন বারবার যখন আলোচনা হচ্ছিল, সাধারণভাবে যারা এই অনুষ্ঠান স্ট্রিমিং করে দেখছিলেন, কোর্টরুমের অনুষ্ঠান, ধরুন তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সে তৃণমূলপন্থী হতে পারে, সে বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, কিন্তু তারও তো বাড়ির একজনের নামের ভুলের জন্য সে গেছে, সে হেনস্থাতে পড়েছে। তো তার মানে যখন জানতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে, সে তো বলছে যে আমিও এটা আমার বাড়ি, আমার পরিবারের কেউ না কেউ এর সম্মুখীন হয়েছে, সুতরাং আমার কথা তিনি বলছেন। এই যে আমাদের হেনস্থার কথাটা, যেটা আলাদা করে রাজনৈতিক দল নয়, একজন নেতা বা নেত্রী গিয়ে বলছেন, এটা হয়নি, কোনো রাজ্য থেকেই হয়নি, এবং সেই জন্যে জাতীয় স্তরে তিনি কিন্তু একটা মুখ হয়ে গেলেন, অর্থাৎ পলিটিক্যাল ইমেজ তৈরি। সুপ্রিম কোর্টে কোনো এফেক্ট হয়নি তা নয়, সুপ্রিম কোর্টে এক মিনিট বিশ্ব, আমি এক মিনিট বলছি, একটা মিনিট, সেটা হচ্ছে এফেক্ট হয়নি তা নয়। সেখানে বলেছে যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এই সমস্তর জন্য যেগুলো হয়েছে, সেটা তো কোর্ট বলেছে। সুতরাং ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, বসু, বোস ইত্যাদি ইত্যাদি এগুলোর কথা তো কোর্ট স্বীকার করে নিয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের এত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তার কারণ পশ্চিমবঙ্গের যারা সাধারণ ভোটার তারা জানে এই হেনস্থার কারণ মমতা ব্যানার্জি, আর শেষ লগ্নে এসে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে কি বললেন তাতে কিচ্ছু যায় আসে না। এই হেনস্থার কারণ মুখ্যমন্ত্রী, তার কারণ ওই যে এসআইআর হতে দেবো না, তারপরেও যখন এসআইআর হলো সরকারি যন্ত্র দিয়ে কি করে মানুষকে হেনস্থা করা যায় সেটা তাদের আছে। দ্বিতীয় কথা, একটু আগে আমি দেখছিলাম যে ইন্ডি জোটের যারা সদস্য, এখানে ইন্ডি জোটের সদস্য কারা আছে? তৃণমূল কংগ্রেস আছে, সিপিএম আছে, তারা বিজেপি বিরোধী, মানে সর্বভারতীয় রাজনীতি দেখেন ইন্ডি জোটের সদস্য। ইন্ডি জোটের সদস্যরা দিল্লিতে গিয়ে
কে নেতা হবে, মমতা ব্যানার্জি হবে না রাহুল গান্ধী হবে, সেটা নিয়ে তারা লড়াই করুক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। সুমন রায়চৌধুরী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার জন্য শুনছি তৃণমূল কংগ্রেস নেত্রী তার দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন, যা যা করার দরকার করো। তৃণমূলের যা সাংসদ সংখ্যা তাতে তৃণমূলের একার ক্ষমতায় ইমপিচমেন্ট হওয়া সম্ভব নয়। 2025 সালে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে ভোট চুরির অভিযোগ করেছিলেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ এনেছিলেন এবং ভোটার অধিকার যাত্রা করেছিলেন। কংগ্রেস জিতবে, ইমপিচ হবে কি হবে না আমার জানা নেই। এই রকম একটা জায়গায় তৃণমূলকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে না করবে না? আপনি প্রশ্নটা করার আগে খুব ভালো করে জানেন সেই ঔদ্ধত্য এবং সেই স্তর আমার নয় দলের যে আমি বলে দেবো যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সমর্থন করবে কিনা। আমি সামান্য একজন কর্মী এবং মুখপাত্র। একজন কর্মী হিসেবে কি মনে হয় করা উচিত না করা উচিত না? আমি দলের সিদ্ধান্ত না জেনে আমার অনেক কিছু মনে করে, আমার অনেক কিছু মনে হয়। আমার মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। ধরুন জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন, সায়নরা বলেছে যে আমরা এসআইআর চাই এবং এসআইআর হওয়া উচিত, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট হওয়া উচিত, এই অবধি সব ঠিক আছে। কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে সংঘাতের প্রতিটি শব্দ টু শব্দ এডিট করে পরের দিনই শুভেন্দু অধিকারী কি করে প্রেসের সামনে বলে ফেলে, আমি এটা সত্যি বুঝতে পারি না। আমি সত্যিই বুঝতে পারি না। এত ধৈর্য, বিষয়টা হচ্ছে সেই দিনের শেষে এই সব রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং বেনামে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিশ্লেষকরা যা বলে দিনের শেষে সবটাই অপটিক্সের খেলা। এটা আমি বলাতে আপনার খারাপ লাগতে পারে বা ওনাদের খারাপ লাগতে পারে, সবটাই অপটিক্সের খেলা। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, খুব ভালো করে উনি জানেন। উনি গেছিলেন, একটা মিডিয়া হাইপ হয়েছে, উনি ফিরে এসছেন। সবাই এখানে কেউ মাতঙ্গিনী বলছে, কেউ মার্গারেট থ্যাচার বলছে, কেউ মাদার টেরেসা বলছে, বলুন, কোনো অসুবিধা নেই। কোনো মানুষকে অসম্মান করা জাতীয় কংগ্রেসের রুচি বিরুদ্ধ। কিন্তু আলটিমেটলি একজন বিদগ্ধ সাংবাদিক হিসাবে আপনিও জানেন কি খেলা দিল্লিতে হলো, কাদের সহযোগিতায় এই খেলা হলো। প্লিজ, আমি তোমার এই নিউজ 18 বাংলার মেগা ডিবেটে সম্ভবত 3টে আগে ডিবেটে আমি উপস্থিত ছিলাম। সেদিনকেও আমরা বলেছিলাম যে বাংলা স্যার নয় ম্যাডামকেই বেছে নেবেন, এসআইআর অর্থে স্যার বলেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনার পর একটা জিনিস সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ধরুন আজকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, ভারতবর্ষে এতগুলো রাজ্য হচ্ছে, মাইক্রো অবজারভার কিন্তু আর অন্য কোনো রাজ্যে ডিপ্লয়েড হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গে। মাইক্রো অবজারভারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু খুব কঠোর এবং সম্ভবত আগামী শুনানিতেই পরিষ্কার হয়ে যাবে এই মাইক্রো অবজারভার বিষয়টাকে হয়তো বিলুপের দিকে যাবে। সেই প্রশ্ন আমরা ছেড়ে দিচ্ছি কোর্টের উপরে। আমার বিশ্বদা যে প্রশ্ন করলো কংগ্রেসের প্রতিনিধিকে, আমার সেক্ষেত্রে একটা অন্য প্রশ্ন। ইমপিচমেন্ট আনতে যে সংখ্যা প্রয়োজন সেটা অখিলেশ যাদব তৃণমূল যদি আনতে চায়, অখিলেশ যাদব সহযোগী পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে, বা তামিলনাড়ুতে স্ট্যালিন আছেন, বা আরও কয়েকটা দল যোগ করলে হয়তো সেই সংখ্যা পৌঁছে যাবে, তাতে হয়তো জেতা যাবে না। কংগ্রেস সমর্থন করবে কিনা সেক্ষেত্রে নিশ্চয়ই কংগ্রেসের বিষয় সেটা। আমার একটা অন্য প্রশ্ন আসছে ইন্টারেস্টিং। যদি ধরুন আজকে ইমপিচমেন্ট প্রস্তাব আসে নির্বাচন কমিশনারকে, তাহলে সিপিএমের রোল কি? আপনি বলতে পারেন সিপিএম তো শূন্য, সিপিএম কি করবে? না, এ রাজ্যে সিপিএমের একজন রাজ্যসভার সাংসদ আছেন যিনি কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি দেখানো নিয়ে যে কুৎসিত নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। আমার জানার ইচ্ছে রইল যে বিরোধীরা যদি সম্মিলিতভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আসে, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমর্থন করবেন, না ওখানেও বিজেপির করবেন? না, বিশুদ্ধ আমার 3টে কথা আছে, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। আমার প্রথম কথা হচ্ছে, অরূপদা যে কথাটা বলেছে গাছে কাটাল গোফে তেল, যে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো, খুব সিরিয়াসভাবে নিতাম যে জগদীপ ধনকরের বিরুদ্ধে কলতলার ঝগড়া করতো, সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল, তৃণমূলের এমন লেজে গোবরে হয়েছিল ভোটটুকু পর্যন্ত দিতে যায়নি, ফলে ওদের এতটুকু বিশ্বাসযোগ্যতাও সংসদের মধ্যে বিজেপি বিরোধিতায় নেই। 1 নম্বর কথা। আমার 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন না দিল্লিতে গিয়ে যে অপটিক্স, এই অপটিক্স আপনার নিশ্চয়ই মনে আছে,
100 দিনের কাজের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু এমন জব কার্ড হোল্ডারকে নিয়ে গেছিলেন, সেই সময় বিশাল অপটিক্সের রাজনীতি হলো। আপনি বলুন তার নিটফল কি? আমি আপনাকে বলছি তার নিটফল 0, কিন্তু আসল ফলাফল কি? কৃষক সভা, লালঝান্ডার কৃষক সভা, তারা গিয়ে মামলা করে রাস্তার আন্দোলন করে 100 দিনের কাজকে ফের শুরু করলো। এই বিজেপির কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না, হাইকোর্টের অর্ডার পর্যন্ত মানে না। ওরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাম মন্দির তৈরি করতে যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট বললো 100 দিনের কাজ বাংলায় শুরু করতে হবে, সেটা আজ অব্দি করতে পারলো না। প্রণয় দা যে প্রশ্নটা অরূপ তুলল, মাইক্রো অবজারভার নিয়ে যে সংঘাতটা শুরু হয়েছে, এই মাইক্রো অবজারভার কিন্তু ভারতবর্ষের যে 11টা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে যে মাইক্রো অবজারভারদের আইনত কোনো বৈধতা নেই এবং নির্বাচন কমিশন এদেরকে নিয়োগ করেছে শুধুমাত্র ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য এবং বিএলও ইআরওদের মাথার ওপর বসানোর জন্য। এই মাইক্রো অবজারভার 8100 জন মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে রয়েছে। এইটা আগামী দিনে কি হতে চলেছে? প্রথমত হচ্ছে একজন আইনের ছাত্র হিসাবে এটা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এবং এর আগেও সুপ্রিম কোর্ট এই কেসে ক্লিয়ার করে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলবে, কি পদ্ধতি চলবে, ভারতবর্ষের সংবিধান অ্যাবসলিউট রাইট দিয়ে রেখেছে ইলেকশন কমিশনের কাছে। আপনারা জেনে রাখুন সুপ্রিম কোর্টের কোনো অধিকার নেই ডাইরেক্ট কোনো ইনস্ট্রাকশন দেওয়ার। এক, দ্বিতীয় হচ্ছে মাইক্রো অবজারভার দরকার কেন পড়লো? সত্যিই তো, কেন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার আসবে? আমাদের রাজ্যে এত অফিসার থাকতে কেন দরকার পড়বে? কিন্তু সমস্যাটা তো ওখানেই হচ্ছে, আমাদের রাজ্যের অফিসাররা যখন গণ্ডগোল করলো, যখন ধরা পড়লো, যখন বলা হলো তাদের এগেনস্টে এফআইআর করুন, পশ্চিমবঙ্গের প্রশাসন মমতা ব্যানার্জি তাদেরকে করলেন না। যাদেরকে বলা হলো অফিসার দিন, বিশেষ অফিসার দিন, তাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে দিল। একজন অঙ্গনওয়াড়ি কর্মী আর একজন বিসিএস অফিসার দুজনের দায়িত্ব কি এক? যদি এখানকার আজকে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের যে সেখানে এফিডেভিট দিয়েছে, তারা পরিষ্কার পরিসংখ্যান দিয়ে বলেছে আমাদের এতজন অফিসারের দরকার ছিল, আমাদেরকে এতজন অফিসার দেয়নি, তারা বাধ্য হয়েছে। একদম। এবং এটা জেনে রাখুন সুপ্রিম কোর্টের কোনো অধিকার নেই কোন ইনস্ট্রাকশন দেবে ইলেকশন কমিশনকে যে তারা এসআইআর পদ্ধতিটা এইটা কেন করলেন। ঠিক, অ্যাবসলিউট পাওয়ার ইলেকশন কমিশন। আমি তন্ময়ের কাছে রিঅ্যাকশন চাইবো। প্রথম কথা হচ্ছে যে মাইক্রো অবজারভার নিয়ে কথা হচ্ছিল, উনি আইনের কথা বললেন। আইনে পরিষ্কারভাবে লেখা আছে যে এই ভোটার লিস্টে কাদের নাম যাবে, বাদ যাবে বা থাকবে সেটা ইআরও এবং কোনো বিশেষ ক্ষেত্রে ডিইও। ইআরওই হচ্ছে অথরিটি। যদি মনে হয় কোথাও কোনো ডিসক্রিপেন্সি আছে বা ডিবেট আছে তাহলে সেটা ডিইও। কোথাও তার মধ্যে মাইক্রো অবজারভার বা আদার থিংস বিজেপি নেতা তারা এর মধ্যে নাক গলাতে পারেন না। তা সত্ত্বেও তারা এটা করছেন, কারণ প্রথম থেকে বলছি প্রত্যেকটা স্টেপ এসআইআর নিয়ে প্রত্যেকটা স্টেপ যেভাবে নেওয়া হচ্ছে সেগুলো সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের আইন বিরোধী। তাও গায়ের জোরে করতে পারছেন এই জন্যে কারণ মুখ্য নির্বাচন আধিকারিক, আবার সেই গোড়ার গল্পতে ফিরে যেতে হবে যে মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে যখন রিক্রুট করা হয় সেই নিয়মটাই বদলে দিয়ে 2:1 করে দুজন সরকারের লোক থাকবে, একজন বিরোধী দলের দলনেতা থাকবে। আগে যেখানে একজন জুডিশিয়াল ছিল, যার ফলে অমিত শাহ তার পছন্দের লোক ঢুকেছেন, পছন্দের লোকের নাম বাদ দেবেন। কিন্তু আর জাস্ট 30 সেকেন্ডে শেষ করছি, এই যে নাম বাদ দেওয়ার খেলাটা বারবার রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমরা তো বলছিলাম যে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম যে আপনি নামটাও তো ঝোলান, কোন কোন নাম আছে মানুষ জানুক, সেই অধিকারটা তো সুপ্রিম কোর্ট দিয়েছে। সুতরাং সেইটা আপত্তিটা কোথায় বিজেপি নেতাদের? মানুষের জানার। দুজনের কাছে আসবো, ছোট করে আসবো, খুব ছোট করে বলবেন শিবাজিদা এবং বিশ্বজিৎ। একটা হচ্ছে যেটা প্রণয়দা বললেন, সুপ্রিম কোর্টের কোনো রাইট নেই ইলেকশন কমিশনের কোনো জিনিসকে বাতিল করার। 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন এবং বেশিরভাগ মাইক্রো অবজারভার তারা বাইরে থেকে এসেছেন, এ রাজ্যের নয়। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বেঞ্চ, 3 সদস্যের বেঞ্চ পরিষ্কার বলেছে রাজ্য সরকারকে যে আপনারা নাম দিন। এবং প্রণয়দা যেটা বললেন যে অঙ্গনওয়াড়ি কর্মী, অমুক কর্মী, তমুক কর্মী নয়, আমি যত জানি গ্রুপ বি এ ধরনের নেওয়া যায়। কালকে সোমবার যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই 8000 লোকের নাম দিয়ে দেয়, তাহলে এই যে মাইক্রো অবজারভার রয়েছে 8100 জন, সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়,
সেক্ষেত্রে কি হতে পারে বিশ্বজিৎ? প্রথম কথা, নির্বাচন কমিশনের এই যে গাইডলাইন মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য যদি তালিকা পাঠায় তাহলে তাদের দরকার কি আছে, সুপ্রিম কোর্টই প্রশ্ন তুলেছে। সুতরাং তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। যদি বন্ধ করে দেওয়া হয়, কেন তাদের নিয়োগ করা হয়েছিল? আইনের কথা যদি যেটা বলছিলেন প্রণয়দা, আইন যদি নাই পারে, যদি সুপ্রিম কোর্ট নাই পারে, তাহলে কেন বলবে যে আপনারা নাম দিন, বাদ দিয়ে দেবো? লাস্ট যেটা, আসলে এআরও এদের উপরে কেন রাখা হয়েছিল, নাম কত বাদ দিতে হবে, কি কি নাম বাদ দিতে হবে, এই লজিক্যাল গ্যাপগুলোকে ডিলিশনে নিয়ে যেতে হবে, এটা ছিল লক্ষ্য। একদম যেটা কথা বিশ্বজিৎ বলল, এটা একটা বড় কথা, যেটা ওই একটা ম্যান্ডেট নিয়ে যদি আমি আগে থেকে চলি, তো ম্যান্ডেট ওয়াজ দেয়ার এবং সেই ম্যান্ডেট অনুযায়ী চলছে, তার জন্য যা যা করা সেটা হচ্ছে। একটা কথা ঠিকই যে ওই সুপ্রিম কোর্ট বলেছেন যেটা, বা ওখানকার তুষার মেহতা বা কেউ হয়তো আর্গুমেন্ট করেছেন ওদের তরফে, বোধহয় তুষার মেহতা বলছিলেন বা কেউ একজন যারা ইলেকশন কমিশনের হয়ে, যে এগুলো দেওয়া হয়নি। আজকে যদি দেওয়া হয় তাহলে কি হবে? আজকে তার সঙ্গে ব্যাপার বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সেটা কি গ্রাহ্য হবে কি হবে না, বহু প্রশ্ন এসছে, কিন্তু এরকম একতরফা কিছু হয়নি প্রণয়দা, যে একতরফাভাবে সমস্তটা হয়ে গেছে তা নয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি এটা আজকে বাদ চলে যায় তাহলে কি হবে, আমরা তো অলরেডি বুঝতেই পারছি কি হতে পারে, ফলাফল কি হবে। কিন্তু একটা কথা পরিষ্কার, অন্তত ইলেকশন কমিশনের মুখ পুড়বে। কোর্টে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেছেন যে 1,30,00,000 যে লোকের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে, তাদের মধ্যে 63 লক্ষ লোককে এখনো ডাকা হয়নি। 14 তারিখ ইলেকশন কমিশনের ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা, 7 তারিখের মধ্যে এই 63 লক্ষ নামকে ডাকতে হবে। বাস্তবে কতটা সম্ভব? বুধবার ছিল 60 লাখ, তার মধ্যে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 12 লাখ করে এটা করা হচ্ছে। সোমবার এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কমিশনের প্রতিনিধি রায় যখন বেরোবে তখন এর কোনো গুরুত্বই থাকবে না। যাবে বলছেন ইলেকশন কমিশনের হয়ে বলছেন, উনি কি ইলেকশন কমিশন, আপনি কিভাবে কোন তথ্যের ভিত্তিতে যে নির্বাচন কমিশন, যে কমিশনের ওয়ারিং এ হাজার হাজার মানুষকে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি রোজ, কি করে উল্কার গতিতে এটা শেষ হবে বলুন তো আপনি? আমি বলছি আগামীকাল শেষ হয়ে যাবে, এবং সোমবার এই রায়ে যদি বিপক্ষেও যায় বা পক্ষে যায় তার কোনো গুরুত্ব এই পুরো প্রসেসের মধ্যে থাকবে না। 30 সেকেন্ড আপনি সোমবার কোন জায়গায় আপনি বলছেন? আপনার সঙ্গে আবার কথা হবে। 30 সেকেন্ড সন্ধ্যাবেলা আপনার সঙ্গে কথা হবে। আমি আপনাকে বলছি ভারতবর্ষের যারা শূন্য তারা বোগাস বললো না কি বললো তাতে কিছু যায় যদি আসে না। কোনো কনস্টিটিউশনাল আমি আবার বডি বলছি, তারা যদি আরবিট্রারি এন্ড বায়াসনেস দিয়ে কাজ করে, সুপ্রিম কোর্টের পুরো অধিকার রয়েছে সেই প্রসেসের মধ্যে ইন্টারভেন করার। উনি যেটা বলছেন যে হয়ে যাবে সোমবারের মধ্যে, তার মানে কথা হয়ে গেছে যে ওনাকে বলে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগেই নির্বাচন কমিশন যাতে যে কোনোভাবে মানে জোড়াতালি দিয়ে করে ফেলে। কিন্তু হবে কিনা আমার নিজের মনেও সন্দেহ আছে, কারণ যেভাবে যে গতিতে এগোচ্ছে সে গতিতে হওয়া সত্যিই সম্ভব নয়, যদি না অনেক কিছু ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে। তবে রাজনীতির ক্ষেত্রে আমরা বারবার যেটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলে থেকেও তিনি বিরোধী রাজনীতি করেন। রাজনীতিতে পারসেপশন বলে যে বিষয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পারসেপশনে কিন্তু প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে গেছেন। তার কারণ তিনি যেভাবে দিল্লির মঞ্চে বিষয়টাকে নিয়ে গেছেন, এবং আগামী দিনেও তিনি আবার বলছেন তিনি সওয়াল করতে যাবেন সোমবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এমন একটা সিদ্ধান্ত হোক, এমন একটা ফয়সলা হোক যেখানে সত্যি 14 তারিখ নির্ভুল ভোটার লিস্ট বেরোক, কোনো অবৈধ ভোটারের নাম যেন না থাকে, একই সঙ্গে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এবং সাধারণ মানুষের এই হয়রানি যাতে আরও দীর্ঘায়িত না হয়, এটুকুই আমাদের প্রার্থনা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আজ এখানে আসার জন্য। সুস্থ থাকবেন, নমস্কার।